হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে ইউরোপ মহাদেশ সম্পর্কে আলোচনা করব। তো আমরা তো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া, আফ্রিকা এই সমস্ত মহাদেশ সম্পর্কে আলোচনা করেছি। তো এবার ইউরোপ মহাদেশ সম্পর্কে আলোচনা করব। এই মহাদেশ গোটা বিশ্বকে একটা সময় নিজেদের রাজত্বের মধ্যে এনেছিল এবং এটা সম্পর্কে আমাদের কিন্তু জানাটা খুবই জরুরি। তো দেখো, এই ইউরোপ মহাদেশের গুরুত্ব যথেষ্ট আমাদের পৃথিবীর ইতিহাসে। তো এই মহাদেশ সম্পর্কে আজকে আলোচনা করব। আচ্ছা, তো দেখো, ইউরোপ সম্পর্কে আমরা আজকে আলোচনা করার আগে কতগুলো কথা প্রথমে জেনে নিই। এর ইন্ট্রোডাকশন যেটা আছে সেটা হচ্ছে যে দেখো, ক্ষেত্র মানে পৃথিবীতে ইউরোপের স্থান ষষ্ঠ, অর্থাৎ আমাদের যে 7টা মহাদেশ আছে সেই 7টা মহাদেশের মধ্যে ইউরোপ কিন্তু 6 নম্বর স্থানে অবস্থান করছে। প্রথম স্থানে অবস্থান করছে তোমার এশিয়া, বুঝতে পেরেছো? ইহা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল মহাদেশ, অর্থাৎ এশিয়ার পরেই কিন্তু এটার অবস্থান জনবসতির দিক থেকে, অর্থাৎ আয়তনের দিক থেকে এটা ষষ্ঠ হলেও কিন্তু তোমার জনবসতির দিক থেকে এশিয়ার পরেই কিন্তু এটা অবস্থান করছে। অর্থনীতি, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, স্থাপত্য, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে এই মহাদেশ উন্নতির চরমে পৌঁছেছে। পশ্চিমী সভ্যতার কেন্দ্রবিন্দু হলো ইউরোপ। পশ্চিমী সভ্যতা মানে আমাদের পশ্চিম দিকে যে সমস্ত তোমার দেশগুলো আছে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পৃথিবীর মানচিত্র। এই পৃথিবীর মানচিত্রের এই যে দেখতে পাচ্ছ এইখানটা হচ্ছে তোমার আমাদের মূল মধ্যরেখা, এবং এই মূল মধ্যরেখার এই দিকটা হচ্ছে তোমার পশ্চিম গোলার্ধ, এই দিকটা হচ্ছে তোমার পূর্ব গোলার্ধ, অর্থাৎ এটা আমাদের পৃথিবীর মানচিত্র। আর এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে পশ্চিমের যে দেশগুলো আছে সেক্ষেত্রে তোমার কি বলছে যে পশ্চিমী সভ্যতার কেন্দ্রবিন্দু হলো ইউরোপ, অর্থাৎ ইউরোপের উপরে বেশ করেই কিন্তু তোমার পশ্চিমী সভ্যতাটা তোমার বিকাশ লাভ করেছে। প্রায় সকল মহাদেশের অর্থনীতি, শিক্ষা, সমাজ, শিল্প, সাহিত্যে ইউরোপীয় চিন্তাধারার প্রতিফলন ঘটেছে। ওরা কিন্তু পুরো বিশ্বজুড়ে নিজেদের ব্যবসা বাণিজ্য যেহেতু প্রসার করেছিল, তাই সমস্ত দেশের সংস্কৃতিতে কিন্তু তাদের একটা প্রভাব কিন্তু রয়েছে। এবার দেখো, এখানে যে ভৌগোলিক সীমানাটা এবার আমরা পড়ব। বলছে ইউরোপ মহাদেশের উত্তরে রয়েছে উত্তর সাগর, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এই ম্যাপটা, এই ম্যাপের মধ্যে এই যে এই জায়গাটা হচ্ছে তোমার বাউন্ডারি। এই বাউন্ডারিটা যে ডটেড ডটেড দেখতে পাচ্ছ, এই ডটেডটা হচ্ছে বাউন্ডারি। এই জায়গাটা হচ্ছে তোমার ইউরোপ মহাদেশ, বুঝতে পারছো? এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে আফ্রিকা, এবং এইখানে তোমার এই যে ছোট্ট মতো এই যে তোমার এই যে অংশটা আছে সৌদি আরবের এই যে জায়গাটা আছে, এই সৌদি আরবের এইখান থেকে তোমার আফ্রিকা মহাদেশটা ভাগ হচ্ছে। এই দিকটা হচ্ছে তোমার এশিয়া মহাদেশ, অর্থাৎ এই সৌদি আরব, সিরিয়া এগুলো সবই কিন্তু তোমার পশ্চিম ইউরোপের মধ্যেই, এই পশ্চিম এশিয়ার মধ্যেই কিন্তু পড়ছে। আর ইউরোপটা হচ্ছে একটা আলাদা, এই দেখো এই যে বাউন্ডারিটা এই জায়গাতে এসে মিশছে, এটা হচ্ছে ইউরোপ। তাহলে ইউরোপের চতুর্সীমা যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে কি হচ্ছে গো? প্রথমে হচ্ছে উত্তরে রয়েছে উত্তর সাগর, অর্থাৎ আমাদের এই যে উত্তর দিকে যে সুমেরু সাগর যেটা আছে সেটাকে বলছে উত্তরে রয়েছে উত্তর সাগর। পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর, অর্থাৎ এইটা হচ্ছে তোমার পশ্চিমের আটলান্টিক মহাসাগর। দক্ষিণে আছে ভূমধ্যসাগর, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এই যে ভূমধ্যসাগর, আমাদের যে টেথিস সাগর আছে তার অবশিষ্টাংশ ভূমধ্যসাগর। একটা হচ্ছে মাউন্ট এভারেস্ট পর্বত, একটা হচ্ছে তোমার আল্পস পর্বত, আর এই জায়গাটা হচ্ছে ভূমধ্যসাগর। তার দক্ষিণে রয়েছে ভূমধ্যসাগর, আর দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এশিয়া মহাদেশ, অর্থাৎ এই এশিয়া মহাদেশটাতে কিন্তু দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত রয়েছে। তাহলে এটাই হচ্ছে তোমার আমাদের ইউরোপ মহাদেশের চতুর্সীমা। এবার দেখো, তো তারপরে দেখা যাচ্ছে পূর্ব দিকে অবস্থিত রাশিয়া দেশটির পশ্চিমাংশ ইউরোপ মহাদেশে। রাশিয়া বলে যে দেশটা আছে সেটা কিন্তু, তো রাশিয়ার কিন্তু পশ্চিম অংশটা আছে তোমার ইউরোপ মহাদেশে, বুঝতে পেরেছো? এবং পূর্বাংশ হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্গত। অথচ রাশিয়া একটি পৃথক স্বাধীন দেশ। এই রাশিয়া হচ্ছে তোমার বিশ্বের সবথেকে বৃহৎ দেশ, বুঝতে পেরেছো? সবথেকে বড় দেশ, অর্থাৎ 1 নম্বর আয়তনের দিক থেকে যদি বলা হয় তাহলে রাশিয়াই হচ্ছে সবথেকে বড়। তাই এই অংশে সুনির্দিষ্ট কোনো সীমারেখা নেই। উরাল পর্বত এবং উরাল নদীকে ইউরোপ এশিয়ার সীমারেখা ধরে নেওয়া হয়েছে। মানে ইউরাল বলে যে নদীটা আছে, এই ইউরাল নদীটাই কিন্তু এশিয়া এবং ইউরোপের সীমারেখা হিসাবে কাজ করছে। অর্থাৎ এই যে ধরো তোমার এখানে যে ডটের জায়গাটা আছে, এই যে তোমার ডটের জায়গাটা, এই বরাবরই কিন্তু তোমার ওই নদীটা কিন্তু এশিয়া এবং ইউরোপের মধ্যে সীমারেখা, অর্থাৎ ইন্টারন্যাশনাল বাউন্ডারি হিসাবে কাজ করছে। সীমারেখা ধরে নেওয়া হয়েছে। অনুরূপ অবস্থা ঘটেছে দক্ষিণ পূর্ব তুরস্কের ক্ষেত্রেও। তাহলে যাই হোক, এবার দেখো ইউরোপীয়দের গুরুত্ব কিন্তু বিশ্বের ইতিহাসে সব থেকে বেশি। দেখো বলছে ইউরোপীয়রা দুঃসাহসিক জাতি,
এখানকার মানুষরা খ্রিস্টান ধর্মের, বুঝতে পেরেছ? খ্রিস্টান অর্থাৎ ইংরেজরা যে ধর্ম করেছে আমাদের দেশে, যারা শাসন করে এসেছে তারা কিন্তু এই ইউরোপীয়, হ্যাঁ, ইংরেজরা। এরা দুঃসাহসিক জাতি। বলছে প্রাচীনকাল থেকে ইউরোপীয়রা বিভিন্ন অভিযানে লিপ্ত। উপকূলীয় অবস্থান হওয়ায় ভাস্কো ডা গামা, দেখো এগুলো কিন্তু সবই কিন্তু আমাদের ভারতে এসেছে। কলম্বাস, আমেরিকো ভেসপুচি যিনি আমেরিকা আবিষ্কার করেন, ক্যাপ্টেন কুক যিনি অস্ট্রেলিয়া আবিষ্কার করেন, ক্যাপ্টেন স্কট প্রভৃতি দুঃসাহসিক অভিযাত্রী সমুদ্র পেরিয়ে নতুন নতুন দেশের সন্ধান পেয়েছেন। তাহলে এই যে অভিযাত্রীগুলো দেখছো এরা সবাই কিন্তু উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো সবই কিন্তু ওরা আবিষ্কার করেছে। পূর্বে কিন্তু এই পৃথিবীর ইতিহাসে কিন্তু এগুলোর কোনো আছে বলে কিন্তু মানুষ জানতে পারতো না বা জানতো না। দেখো আমি তোমাদের এই কথাটা বলে রাখি যে এখানে ইউরোপীয়রা যখন নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে থাকে তখন কি হয়, তারা ভারতে আসার জন্য কিন্তু তারা তাদের অভিযান এই আটলান্টিক মহাসাগর দিয়ে শুরু করেছিল, বুঝতে পেরেছো? নিয়ে আসার সময় হঠাৎ তারা এই আমেরিকার এই পূর্ব দিকের এই দ্বীপে এসে ভেবেছিল যে আমরা ভারতীয় দ্বীপপুঞ্জে এসে পৌঁছেছি, কিন্তু পরে তারা বুঝতে পারে যে না, এটা অন্য একটা ভূখণ্ড। তাহলে এই ভারতে আসার পথে তারা কিন্তু প্রথমে উত্তর আমেরিকা, তারপর দক্ষিণ আমেরিকা তারা আবিষ্কার করলো, এবং এইখানে আবিষ্কার করার পরে তারা অস্ট্রেলিয়া আবিষ্কার করলো। তাহলে এই যে ভূখণ্ডগুলো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এদেরকে নতুন বিশ্ব বলা হয়। অর্থাৎ পূর্বে কিন্তু শুধুমাত্র এই পশ্চিম এশিয়ার মধ্যে বিভিন্ন সভ্যতার বিকাশ ঘটে। ওইগুলো তোমার মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সব সভ্যতার বিকাশ কিন্তু এই পশ্চিম ইউরোপের এইটুকু জায়গার মধ্যে তোমার বিকাশ ঘটে। তারপর তোমার এই ইউরোপের মধ্যে খ্রিস্টান ধর্মের তোমার বিন্যাস লক্ষ্য করা যায়, এবং আফ্রিকা এবং এই সমস্ত দেশগুলিতে মুসলিম ধর্ম এবং হিন্দু ধর্মের বিন্যাস তোমার লক্ষ্য করা যায়, এবং এইটুকুর মধ্যেই কিন্তু বিন্যস্ত ছিল। কিন্তু ইউরোপীয়রা অর্থাৎ খ্রিস্টান ধর্মে যে ইউরোপীয়রা আছে তারাই কিন্তু বিভিন্ন তোমার অভিযানে নেমে এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এই সমস্ত দ্বীপপুঞ্জগুলো বা এই সমস্ত ভূখণ্ডগুলোকে আবিষ্কার করে এবং নিজেদের ব্যবসা বাণিজ্যের কাজে তারা প্রভাব বিস্তার করে। তাহলে সব থেকে দুঃসাহসিক জাতি হচ্ছে ইউরোপীয়রা। দেখো জলাশয়ের মধ্য দিয়ে এই যে তোমার এক একটা করে মহাদেশ আবিষ্কার করা, এগুলো কিন্তু কম দুঃসাহসিক কাজ নয়, যেটা অন্য কোনো জাতি পৃথিবীর ইতিহাসে সাহস পায়নি, ঠিক আছে? তাহলে দেখো অষ্টাদশ শতাব্দী থেকে ইউরোপীয়গণ প্রায় সব মহাদেশ মানে আমাদের যে 7টা মহাদেশ আছে সেই সব মহাদেশে ব্যবসা বাণিজ্য গড়ে তোলে এবং ধীরে ধীরে পৃথিবীব্যাপী তারা সাম্রাজ্য বিস্তার করে, ঠিক আছে? উপনিবেশগুলি থেকে সম্পদ আহরণের মাধ্যমে ইউরোপীয়গণ ইউরোপকে অতি সমৃদ্ধশালী মহাদেশে পরিণত হয়েছে, এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ইউরোপ উন্নতির চূড়ায় পৌঁছায়। সব থেকে বেশি উন্নতি কিন্তু ইউরোপেরই লক্ষ্য করা যায়। তাহলে দেখো এইগুলো কী বলতো, এইগুলো কিন্তু তোমার ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কিন্তু আমেরিকার অগ্রগতি খুব একটা ছিল না, ইউরোপ সব থেকে উন্নত ছিল। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন তৃতীয় বিশ্বের উন্নতি শুরু হলো তখন কিন্তু আমেরিকা সুপার পাওয়ার কান্ট্রি হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে শুরু করলো। অর্থাৎ আমরা যদি যে এখনকার আমেরিকাকে দেখছি, এই আমেরিকা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এতটা উন্নত ছিল না যতটা ইউরোপ উন্নত ছিল। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কিন্তু ইউরোপই ছিল সুপার পাওয়ার একটা কান্ট্রি হিসাবে পরিচিত ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয় তোমার ইংল্যান্ড এবং জার্মানির মধ্যে নিজেদের যুদ্ধের জন্য, এবং তারপর থেকে কিন্তু আমেরিকাতে তোমার সাম্রাজ্য বিস্তার হতে থাকে, এবং এখানে যে ইহুদি জাতিরা আছে তারা কিন্তু এই আমেরিকাতে গিয়ে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে থাকে, যার জন্য এখন আমেরিকা হচ্ছে একটা উন্নত বা সুপার পাওয়ার কান্ট্রি। এবার দেখো বলছে ভৌগোলিক উন্নতির কারণ কি, অর্থাৎ ইউরোপ যে এত ভৌগোলিকভাবে উন্নত, এত পুরো পৃথিবী জুড়ে নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে, তার কারণ কি? প্রথম হচ্ছে অনুকূল অবস্থান। বলছে ইউরোপ পৃথিবীর প্রায় কেন্দ্রস্থলে অবস্থান করায় ও চারিদিকে সমুদ্র থাকায় অন্যান্য মহাদেশের সঙ্গে যোগাযোগ সহজতর হয়েছে। ভগ্ন উপকূল বন্দর ও পোতাশ্রয় নির্মাণ এবং মাছ ধরার সুবিধা তোমার প্রদান করেছে। তাহলে দেখো ইউরোপটা কিন্তু দেখো আমাদের যে পুরো বিশ্বটা আছে এই বিশ্বের মধ্যে দেখতে পাচ্ছ 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষরেখা হচ্ছে এইটা, এবং দ্রাঘিমা রেখা হচ্ছে এইটা, এবং গ্রিনিচ শহরটা হচ্ছে এইটা, এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে দেখো ইউরোপ মহাদেশেই কিন্তু তোমার 0 ডিগ্রি, অর্থাৎ লন্ডন বলে যে তোমার লন্ডনের গ্রিনিচ যেটা আছে সেটা কিন্তু দেখো ইউরোপ মহাদেশে অবস্থান করছে। তাহলে এই মহাদেশটা কি বলতো, পৃথিবীর প্রায় মধ্যে অবস্থান করছে। তার মধ্যে লন্ডন বা গ্রিনিচ তো পুরোপুরি 0 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা আছে তার উপরে অবস্থান করছে। এইখান থেকে পৃথিবী দুভাগে ভাগ হচ্ছে, একটা পূর্ব গোলার্ধ, একটা পশ্চিম গোলার্ধ, বুঝতে পারছো? তাহলে যেহেতু মাঝখানে অবস্থান করছে, প্রায় এখানকার উপকূলগুলো কিন্তু ভগ্ন, অর্থাৎ দেখো যেখানে সমুদ্রের সঙ্গে স্থলভাগটা মিশছে এখানটা দেখো কীরকম ভগ্ন প্রকৃতির, একেবারে ভূমধ্যসাগর থেকে শুরু করে একদম প্রশান্ত মহাসাগরে যে সমস্ত উপকূল অঞ্চলগুলো রয়েছে এগুলো সবই কিন্তু ভগ্ন প্রকৃতির। তাহলে এই সুবিধাগুলোর জন্য কি হচ্ছে, ওরা কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে জলপথে কিন্তু যোগাযোগ রক্ষা করতে পারছে। আর জলপথ ছিল তখনকার সময়ের সব থেকে
একটা মানে নিজেদের ব্যবসা বাণিজ্য চালানোর একটা পুরনো মাধ্যম এবং একমাত্র মাধ্যম বলতে পারো। এরপরে দেখো যেটা আছে জলবায়ু, বলছে এই মহাদেশের নাতিশীতোষ্ণ জলবায়ু ইউরোপের মানুষকে পরিশ্রমী, কর্মঠ, সুদক্ষ এবং প্রাণচঞ্চল করে তুলেছে। তাহলে দেখো এখানকার যদি আমরা ইউরোপ মহাদেশে যদি আমরা অক্ষাংশগত বিস্তার দেখি, এখানে তোমার পৃথিবীর মানচিত্রটা একটু ভালো করে দেখো, তাহলে দেখো ইউরোপটা মোটামুটি কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে গো, তোমার এখানে 30 ডিগ্রি থেকে তোমার এই 60 ডিগ্রি বা 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, অক্ষরেখার মধ্যে কিন্তু অবস্থান করছে। তাহলে এই অক্ষরেখার মধ্যে অবস্থান করলে কি হবে, এখানে কিন্তু নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু দেখা যাবে, অর্থাৎ নিরক্ষরেখার খুব একটা বেশি উষ্ণতা পাবে না, আবার মেরু অঞ্চলের শীতলতাও কিন্তু খুব একটা পাবে না। তাহলে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু। এবার দেখো ভূপ্রকৃতি, বলছে পর্বত মালভূমির আধিক্য ইউরোপীয়দের বাধ্য করেছে বেঁচে থাকার জন্য অনবরত সংগ্রাম করতে, তাই তারা অনেক বেশি দুঃসাহসী এবং কর্মঠ। তাহলে এখানে অনেক বেশি পর্বত এবং মালভূমি রয়েছে, বুঝতে পারছো, সমভূমির পরিমাণটা যেহেতু কম, তাই ইউরোপীয়দের বাধ্য করেছে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে। এবারে অরণ্য সম্পদ, বলছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড প্রভৃতি দেশের অরণ্য সম্পদ কাগজ, কাষ্ঠমণ্ড, কাঠচেরাই শিল্পে উন্নতি ঘটিয়েছে। প্রাণীজ সম্পদ, বলছে ইউরোপের বিভিন্ন দেশে আধুনিক পদ্ধতিতে পশুপালন, মাংস, দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে খ্যাতি অর্জন করেছে। তাহলে এই গেল তোমার এবার কৃষিজ সম্পদ কি আছে, বলছে এই মহাদেশে সমভূমির আয়তন কম হলেও আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করার ফলে প্রচুর কৃষিজ ফসল উৎপন্ন হয়। তারপর শিল্প, বলছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত প্রযুক্তি, দক্ষ শ্রমিক, সুলভ বিদ্যুৎ প্রভৃতির কারণে ইউরোপ পৃথিবীর অন্যতম শিল্পোন্নত মহাদেশে পরিণত হয়েছে। মানব সম্পদ, বলছে ইউরোপের প্রতিটি দেশই শিক্ষিতের হার 98 থেকে 100%। তাহলে বুঝতে পারছো শিক্ষিতের হার কত বেশি ওখানে। এবং প্রাণ প্রাচুর্য, নিয়মানুবর্তিতা, কর্মদক্ষতা, দায়িত্ববোধ প্রভৃতি মানবিক গুণগুলি ইউরোপকে শ্রেষ্ঠ মানবিক সম্পদের মহাদেশে পরিণত করেছে। দেখো আমাদের একটা কথা বলা হয় যে ইংরেজরা না এলে কিন্তু আমাদের ভারতীয়রা কিন্তু ডিসিপ্লিন বোধ নিষ্ঠা শিখতো না। তাহলে ইংরেজরা অর্থাৎ ইউরোপীয়রা কিন্তু যথেষ্ট ডিসিপ্লিন সম্পন্ন, বুঝতে পারছো, তারা কিন্তু ডিসিপ্লিন জিনিসটা খুব বেশি মেনে চলে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমরা আমাদের যেহেতু আমাদের দেশ ওরা প্রায় 200 বছর শাসন করেছে, তাই তাদের ডিসিপ্লিন বোধ, তাদের সম্পর্কে কিছুটা ছাপ আমাদের ভারতেও তারা রেখে গেছে। এবার দেখো ইউরোপের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা এবার একটা আলোচনা করব। তো আমরা দেখো প্রথমে পড়লাম যে বেশিরভাগ অংশটা কিন্তু পর্বত এবং মালভূমি অঞ্চল, সমভূমির পরিমাণটা এখানে কম। তো দেখো ভূপ্রকৃতিগতভাবে এই অঞ্চলটাকে 6টা ভাগে ভাগ করা হয়। তার মধ্যে প্রথম হচ্ছে উত্তর পশ্চিমের উচ্চভূমি, উত্তরের সমভূমি, মধ্যভাগের মালভূমি, দক্ষিণের ভঙ্গিল পার্বত্য অঞ্চল এবং নদী অববাহিকা সমভূমি এবং উপকূল এবং দ্বীপ অঞ্চল। তাহলে দেখো সমভূমি অঞ্চল কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে তোমার নদী অববাহিকা সমভূমি অঞ্চলটুকু। তাহলে দেখো এবার উত্তর পশ্চিমের উচ্চভূমি, বলছে ইউরোপের উত্তর পশ্চিম এই অঞ্চল নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ব্রিটিশ দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। অর্থাৎ উত্তর পশ্চিম অঞ্চল বলতে তোমার এই দেখো এইটা হচ্ছে তোমার উত্তর, এদিকটা হচ্ছে পশ্চিম, অর্থাৎ এই অংশটা হচ্ছে তোমার এই সমস্ত দ্বীপ, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়েকে তোমার ওই নিশীথ সূর্যের দেশ বা বলা হয়। তাহলে এই অংশ, এইগুলো হচ্ছে তোমার এই অংশটুকু। এবং এখানে তোমার কি আছে, বলছে এটি অতি প্রাচীন শিলা দ্বারা গঠিত প্রাচীন ভঙ্গিল পর্বতের অংশ। অর্থাৎ ওখানে কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত অংশ তোমার এখানে আছে। দীর্ঘকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে ইহা ক্ষয়প্রাপ্ত ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়েছে। ধারণা করা হয় অতীতে সকল দ্বীপপুঞ্জ ও মূল ভূখণ্ডটি আগে একসঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এগুলো কিন্তু সবই কিন্তু একসঙ্গে এরকম জায়গাতে তোমার যুক্ত ছিল, এটা তোমার ধারণা করা হয়। আমরা যদি তোমার ওই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি পড়ি, ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, তাহলে সেখানে বলছে কি যে এই সমস্ত মহাদেশ, উত্তর আমেরিকা এখানে যুক্ত ছিল, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার এখানে যুক্ত ছিল, এটা কিন্তু তোমার বলা হয়। বিভিন্ন যুগে ভূ আন্দোলনের ফলে কোনো জায়গা বসে গিয়ে বিচ্ছিন্ন অংশ হিসেবে অবস্থান করেছে। উপকূল অঞ্চল হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট বলে ইহা ভগ্ন এবং গভীর ফিয়র্ড উপকূল বলা হয়। নরওয়ে এবং সুইডেন সীমান্তের কেওলেন এখানকার প্রধান পর্বত। কেওলেন এখানে স্ক্যান্ডিনেভিয়ার আল্পস নামে পরিচিত। তাহলে আল্পস পর্বতটা তোমার আমাদের যে রকি আন্দিজ আল্পস হচ্ছে তোমার এই দেখো এই জায়গাটা হচ্ছে আল্পস পর্বত। এই তোমার আমাদের যে টেথিস সাগর ছিল, সে এখানে হিমালয় পর্বত অবস্থান করছে এই টেথিস সাগর থেকে, আর এই দেখো আল্পস পর্বত, আর বাকি অংশটা ভূমধ্যসাগর হিসাবে অবস্থান করছে। তো এই আল্পস পর্বতেরই অংশ হিসাবে তোমার মানে ওর সঙ্গে তুলনা করেই কিন্তু কেওলেনকে বলা হয় তোমার স্ক্যান্ডিনেভিয়ার আল্পস। অন্যান্য পর্বতগুলির মধ্যে স্কটল্যান্ডের
কার্পেথিয়ান, ইংল্যান্ডের পেনাইল, তারপরে স্কটল্যান্ড, ইংল্যান্ডের সীমান্তে চেভিয়েট হলো প্রধান। নরওয়ের দক্ষিণ পশ্চিমের গ্রিটারটিন্ড এই অঞ্চলের সর্বোচ্চ অংশ। গ্ল্যান্ড হুপিয়েগ অন্য একটি উচ্চভূমি। এবার উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করব। বলছে ফ্রান্সের পশ্চিম অংশ থেকে শুরু করে বেলজিয়াম, হল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন, বেলারুশ অতিক্রম করে রাশিয়ার উরাল পর্বতের পাদদেশ পর্যন্ত ইহা বিস্তৃত। তাহলে রাশিয়ার উরাল পর্বত, রাশিয়াটা তোমার কি বলতো আমাদের একেবারে তোমার এশিয়া এবং ইউরোপের একদম এই সীমান্ত বরাবর পর্যন্ত কিন্তু বিস্তৃত। তাহলে তোমার এই সমভূমি অঞ্চলটা কি বলছে যে উত্তরের যে পার্বত্য অঞ্চল থেকে একেবারে তোমার রাশিয়ার সীমান্ত পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত। বলছে এই সমভূমির অধিকাংশ অংশই অতি প্রাচীন বাল্টিক সিল্ড মালভূমির অংশ। বুঝতে পেরেছো? তাহলে সিল্ড মালভূমি মানে কি গো? এটা খনিজ সম্পদে সমৃদ্ধ। প্রত্যেকটা মহাদেশে একটা করে সিল্ড মালভূমি অঞ্চল কিন্তু আছে প্রত্যেকটা মহাদেশে। আমাদের যে তোমার 7টা মহাদেশ আছে, এই 7টা মহাদেশের মধ্যে 6টাতে একটা করে আছে, আর 5টা আছে তোমার শুধুমাত্র এশিয়া মহাদেশে। অর্থাৎ পুরো বিশ্বে 11টি সিল্ড অঞ্চল আছে। তার মধ্যে ওই এশিয়া মহাদেশে একাই আছে তোমার 5টা, আর বাকি তোমার যে 6টা আছে সেগুলো কিন্তু 6টা মহাদেশে একটা একটা করে আছে। তো এই উত্তরের সমভূমি অঞ্চলে কিন্তু এই সিল্ড মালভূমি অঞ্চলটা কিন্তু অবস্থিত ইউরোপ মহাদেশে। এবার দীর্ঘকাল ধরে নদী হিমবাহের ক্ষয়কার্য এবং সঞ্চয়কার্যের ফলে ইহা সমভূমিতে পরিণত হয়েছে। তাই এই অঞ্চলের ভূভাগ মৃদু ঢালু এবং ক্ষয়কার্যের চিহ্নস্বরূপ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু পাহাড়। ভলগা এখানকার সর্বোচ্চ অংশ। এই অঞ্চলের পূর্ব দিকে উত্তর দক্ষিণে বিস্তৃত রয়েছে সুবিখ্যাত ইউরাল পর্বতমালা। তাহলে ইউরাল পর্বতমালা কিন্তু এটা বিস্তৃত রয়েছে। ইহা প্রাচীন ভঙ্গিল পর্বত রূপে অবস্থান করছে। ইউরাল হলো ইউরোপ এবং এশিয়া মহাদেশের প্রাকৃতিক সীমানা। অর্থাৎ আমাদের এই যে তোমার ইউরোপ, এশিয়া আর ইউরোপ আছে, এই যে দেখতে পাচ্ছ প্রাকৃতিক সীমানা, তাহলে এই সীমানা বরাবর কিন্তু ইউরাল পর্বতটা অবস্থান করছে। বুঝতে পেরেছো? এরপর দেখো মধ্যভাগের মালভূমি অঞ্চল, অর্থাৎ দেশের মধ্যভাগে মালভূমি অঞ্চলটা বিরাজ করছে। এটা কি বলছে? উত্তরে বিশাল সমভূমি এবং দক্ষিণে আল্পস পর্বতের মাঝ বরাবর, পশ্চিমে স্পেন থেকে পূর্বে পোল্যান্ড পর্যন্ত ফিতের মতো অংশ মধ্যভাগের মালভূমি নামে পরিচিত। প্রায় 30 কোটি বছর আগে ভূ আন্দোলনের ফলে সৃষ্ট এই মালভূমি ফ্রান্স জার্মানিতে হার্সিনিয়ান মালভূমি নামে পরিচিত। এই মালভূমির মধ্যে স্তূপ পর্বত ও গ্রস্থ উপত্যকা দেখা যায়। 1 নম্বর হচ্ছে স্পেনের মেসেটা, 2 ফ্রান্সের ভোজ ও জুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, বেলজিয়ামের আর্দেনেজ এবং চেক প্রজাতন্ত্রের বোহেনিয়া উচ্চভূমি স্তূপ পর্বতের উদাহরণ। ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিজ এবং ব্রিটানিয়া উচ্চভূমি, জার্মানির রাইন এবং হার্জ উচ্চভূমি এই অঞ্চলের অন্যতম উচ্চভূমি। ঠিক আছে? এবার দেখো দক্ষিণের পার্বত্য অঞ্চল। বলছে ইউরোপের দক্ষিণ অংশে পশ্চিমের আটলান্টিক উপকূল থেকে পূর্বে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত পার্বত্য ভূমি, যা দক্ষিণের পার্বত্য অঞ্চল নামে পরিচিত। আল্পস এখানকার প্রধান পর্বতশ্রেণী। ইহা টার্সারি যুগে সৃষ্ট নবীন ভঙ্গিল পর্বত। সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান থেকে বোঝা যায় এখানে পর্বত গঠনের কাজ এখনও চলছে। মাবলা আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে দেখো আল্পসটা কি তোমাদের বললাম, আল্পস হচ্ছে তোমার ওই হিমালয়, যেমন তোমার টেথিস সাগর থেকে আমাদের ভারতবর্ষের উত্তরে সৃষ্টি হয়েছে হিমালয়, আর ওই ইউরোপের এই জায়গাতে সৃষ্টি হয়েছে তোমার আল্পস। আর তোমার ভূমধ্যসাগর হচ্ছে অবশিষ্ট অংশ, অর্থাৎ এটা কিন্তু সাগর হিসাবেই থেকে গেছে। এই আল্পসের কথা এখানে বলা হয়েছে। দক্ষিণের পার্বত্য অঞ্চলে আল্পস তোমার পর্বত গ্রন্থি রূপে অবস্থান করছে। এখান থেকে অন্যান্য পর্বতগুলি বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে। আল্পসের পশ্চিমে স্পেন ফ্রান্সের সীমান্ত রয়েছে পিরেনিজ পর্বত। পিরেনিজের পশ্চিমে আছে তোমার কান্টারব্রিয়ান পর্বত। হ্যাঁ, দক্ষিণে ইতালির মাঝ বরাবর সিসিলি পর্যন্ত রয়েছে আপেনাইন পর্বত। 4 নম্বর হচ্ছে আল্পসের পূর্ব দিকে অংশ 2টি শাখা বিভক্ত। ক হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের অংশ নিরানিক আল্পস এবং খ হচ্ছে উত্তর পূর্বের অংশ ধনুকের মতো বাঁক নিয়ে কার্পেথিয়ান, পরে ট্রান্স সিলভানিয়া আল্পস ও আরও পরে বলভান পর্বত নামে এশিয়ার ভঙ্গিল পর্বতের সঙ্গে মিলিত হয়েছে। কৃষ্ণ সাগর মানে ব্ল্যাক সি ও কাস্পিয়ান সাগরের মাঝে রয়েছে ককেসাস পর্বত। ককেসাস পর্বতের মাউন্ট এলব্রুজ ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। এই অংশে বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে, যেমন সিসিলির মাউন্ট এটনা ও স্ট্রমলি, ইতালির ভিসুভিয়াস। এটা গেল তোমার অঞ্চল। এবার দেখো নদী অববাহিকার সমভূমি, যেটা পরিমাণ একটু কম কিন্তু এখানে জনসংখ্যা সব থেকে বেশি। হচ্ছে ইউরোপের দক্ষিণ অংশে ভঙ্গিল পার্বত্য অঞ্চলের মাঝে মাঝে বিস্তৃত রয়েছে নদী অববাহিকার সমতল ভূভাগ। দীর্ঘদিন ধরে নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে এই সমভূমি সৃষ্টি হয়েছে। সমভূমিগুলি আয়তনে ছোট, যেমন ইতালির পূ অববাহিকা বা লোম্বার্ডি সমভূমি, হাঙ্গেরি সমভূমি, রোমানিয়া এবং বুলগেরিয়ান দানিউব সমভূমি, ফ্রান্সের রোন সমভূমি প্রভৃতি। এর উপকূল অঞ্চল
অঞ্চল এবং দ্বীপ অঞ্চল, অর্থাৎ সমুদ্রের তিন দিক সমুদ্র বেষ্টিত ইউরোপের উপকূলভাগের চরিত্র এবং বৈশিষ্ট্য বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকৃতির। এক নম্বর হচ্ছে উত্তরের হিমবাহ অধ্যুষিত উপকূলভাগ গভীর এবং খানযুক্ত, যা ফিয়র্ড উপকূল নামে পরিচিত। পশ্চিমের আটলান্টিক উপকূল বরাবর সমভূমির বিস্তার বেশি। 3 নম্বর দক্ষিণে ভূমধ্যসাগরীয় উপকূলের নিকটেই পর্বত অবস্থান করায় উপকূল খাড়া ঢালযুক্ত। ইউরোপের বৃহৎ আয়তন দ্বীপের সংখ্যা তুলনামূলকভাবে কম। আটলান্টিকের প্রধান দ্বীপ হলো আইসল্যান্ড, এখানে প্রায় 100টি আগ্নেয়গিরি রয়েছে। মাউন্ট হেকলা এখানকার সর্বোচ্চ আগ্নেয়গিরি। ভূমধ্যসাগরের কর্সিকা, সার্ডিনিয়া, সিসিলি, ক্রিট হলো প্রধান দ্বীপ, এগুলি হলো সবই আগ্নেয় দ্বীপ। এবার দেখো বিভিন্ন প্রকারের ভঙ্গিল পর্বত এখানে রয়েছে। পৃথিবীর যত প্রাচীন এবং নবীন ভঙ্গিল পর্বত আছে তা 3টি যুগে তৈরি হয়েছে, ক্যালিডোনিয়ান, হার্সিনিয়া এবং টার্সিনিয়া। এবার ইউরোপের নদ নদী সম্পর্কে আমরা কয়েকটা কথা জানবো। আমরা ভূপ্রকৃতি সম্পর্কে জানলাম, বলছে ভূপ্রকৃতি এবং জলবায়ু ইউরোপের নদ নদীকে বিশেষভাবে প্রভাবিত করেছে। সমগ্র ইউরোপের নদ নদীকে বেশ কয়েকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যথা 1 নম্বর ইউরোপের অধিকাংশ নদী দক্ষিণ এবং মধ্যভাগে আল্পস পর্বত এবং উচ্চভূমি অঞ্চলে উৎপন্ন হয়ে বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। উত্তর পূর্ব নদীগুলি ছাড়া ইউরোপের অধিকাংশ নদী ছোট, অর্থাৎ উত্তর পূর্ব দিকে যে নদীগুলো আছে সেগুলো কিন্তু বড় বড় নদী, অর্থাৎ দৈর্ঘ্যে বড়। 3 নম্বর নদীগুলি চিরতুষারাবৃত পর্বত থেকে উৎপন্ন হলে চিরপ্রবাহী। 4 নম্বর হচ্ছে উত্তরের সমভূমির উত্তরবাহিনী নদীসমূহ বছরের 3 থেকে 4 মাস বরফে ঢাকা এবং বৃষ্টি ছাড়াই বরফ গলনের ফলে বসন্ত ও শরৎকালে নদীগুলিতে বন্যা দেখা যায়। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খরস্রোতা নদী বিদ্যুৎ উৎপাদনে বিশেষ উপযোগী। 6 হচ্ছে পূর্ব দিকে কাস্পিয়ান সাগরে পতিত নদীসমূহ অন্তর্বাহিনী নদী ব্যবস্থা গড়ে তুলেছে। এবার দেখো এখানকার উত্তরবাহিনী যে নদীগুলো আছে সেগুলো বন্যা প্রবণ। তার কারণ কি? কারণ উত্তর দিকে যখন যায় তখন জলটা কিন্তু বরফে পরিণত হয়, তার কারণ উত্তরে কিন্তু প্রায় মেরু অঞ্চলের কাছাকাছি হয়ে গেছে। দেখো কি বলছে, উত্তরবাহিনী নদী সমূহ নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশে, অর্থাৎ বেশি উষ্ণতা থেকে কম উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। শীতের পরে বসন্তকালে নদীর উৎস অঞ্চলের বরফ গলে গেলে মোহনা বরফে ঢাকা থাকে, ফলে নদীর জল আটকে পড়ে এবং বন্যার সৃষ্টি হয়। আবার শরৎকালে নদী মোহনার আগেই বরফ জমে নদীর জলপ্রবাহ বন্ধ হয়ে যায়, ফলে পুনরায় কিন্তু বন্যা দেখা যায়। তাহলে এই হচ্ছে তোমার কারণ। এবারে নদ নদীর শ্রেণীবিভাগ বলছে ইউরোপের অধিকাংশ নদী দক্ষিণে মধ্য অক্ষাংশে উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। তাই প্রবাহের দিক অনুসারে ইউরোপের নদ নদীকে 4টে ভাগে ভাগ করছে। কি কি? প্রথমে যেটা আছে যে উত্তর বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী এবং অন্তর্বাহিনী নদী। এখানে অন্তর্বাহিনী নদী কাকে বলে বলতো? অন্তর্বাহিনী নদী হচ্ছে যে সমস্ত নদী স্থলভাগ বেষ্টিত জলাশয়, হ্রদ বা সাগরে গিয়ে পড়ে তাদের অন্তর্বাহিনী নদী বলে। অর্থাৎ স্থল বেষ্টিত, কোনো সমুদ্রে গিয়ে পড়বে না বা কোনো নদীতে গিয়ে পড়বে না। এটা কোথায় মিলবে? কোনো স্থলবেষ্টিত জলাশয়, হ্রদ বা সাগরে গিয়ে পড়বে, অর্থাৎ স্থল বেষ্টিত হবে সেটা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো তোমার এই 4টে ভাগে ভাগ করা যায়। এর উত্তর বাহিনী নদী কি কি আছে? উত্তর বাহিনী নদী যেগুলো তোমার বন্যা প্রবণ হয়, বলছে ইউরোপের প্রধান উত্তর বাহিনী নদীগুলো হলো তোমার ওয়েসার, এল ওডার, ভিস্চুলা, পশ্চিম ডুইনা, উত্তর ডুইনা, পেচোরা প্রভৃতি। আর তারপরে দেখো আছে এলব। এবার তোমার নদীগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। এলব যার দৈর্ঘ্য হচ্ছে তোমার 1164 কিলোমিটার। চেক প্রজাতন্ত্রে উৎপন্ন হয়ে এই নদী জার্মানির মধ্য দিয়ে উত্তর সাগরে পড়েছে। এই নদীর তীরে রয়েছে বিখ্যাত জার্মানির বন্দর হামবুর্গ। তারপরে ভিস্চুলা যার দৈর্ঘ্য 1085 কিলোমিটার, বলছে কার্পেথিয়ান পর্বতের উত্তর ঢালে উৎপন্ন হয়ে এই নদী পোল্যান্ডের মধ্য দিয়ে বাল্টিক সাগরে গিয়ে পড়েছে। এবারে পেচোরা যার দৈর্ঘ্য হচ্ছে 1790 কিলোমিটার, এটা উরাল পর্বতের মধ্যভাগে উৎপন্ন হয়ে এটা কিন্তু তোমার বানি ও সাগরে মিশেছে। উত্তর ডুইনা বলছে ইহা তোমার উচ্চভূমির নিকট উৎপন্ন হয়ে শ্বেত সাগরে পড়েছে। পশ্চিম ডুইনা নামে অপর একটি নদী রাশিয়া উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে বাল্টিক সাগরে পড়েছে। এবার দেখো পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদী প্রধান নদীগুলো হচ্ছে রাইন, তারপরে তোমার সিন, লেয়ার, গ্যারেন, এবে, টেগাস প্রভৃতি। রাইন এটার দৈর্ঘ্য হচ্ছে 1320 কিলোমিটার। রাইন জার্মানির বিখ্যাত নদী। সুইজারল্যান্ডের পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়ে রাইন তোমার ডোভার প্রণালীতে পড়েছে। রুড়, লিপে, মোজের রাইনের প্রধান নদী। সিন 775 কিলোমিটার দৈর্ঘ্য, যে পূর্ব ফ্রান্সে উৎপন্ন হয়ে ইংলিশ চ্যানেলে গিয়ে পড়েছে। লোয়ার যার দৈর্ঘ্য 1020 কিলোমিটার, ফ্রান্সের ম্যাসিক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে বিস্কে উপসাগরে পড়েছে। ইহা ফ্রান্সের দীর্ঘতম নদী। এবার দেখো দক্ষিণ বাহিনী নদী সম্পর্কে আমরা পড়ব। দক্ষিণ বাহিনী নদী কি আছে? দানিউব, নিপার, নিস্টার, ডন, পো, রোন প্রভৃতি ইউরোপের দক্ষিণ বাহিনী নদী। দানিউব যার দৈর্ঘ্য সব থেকে বেশি 2850 কিলোমিটার, ইহা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী। জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলে উৎপন্ন ব্রেগ এবং ব্রিচার নদী মিলিত প্রবাহ হচ্ছে দানিউব। দানিউব কৃষ্ণ সাগরে এসে পড়েছে। জার্মানির অস্ট্রিয়া,
যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়া, এই 7টি দেশের মধ্য দিয়ে দানিউব প্রবাহিত হওয়ায় একে ইউরোপের আন্তর্জাতিক নদী তোমার বলা হয়। দানিউব এই অঞ্চলের কয়েকটি দেশের সীমারেখাও অতিক্রম করেছে। এবার দেখো নিফার, যার দৈর্ঘ্য 2300 কিলোমিটার। ইহা ইউরোপের তৃতীয় বৃহত্তম নদী। ভলগাই পাহাড়ে উৎপন্ন নিফার রাশিয়া ইউক্রেনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণ সাগরে পড়েছে। বেরেজিনা, সোজা, সুলা প্রভৃতি এর উপনদী। ডন 1950 কিলোমিটার, বলছে টুলা শহরের দক্ষিণ পশ্চিমে উৎপন্ন হয়ে ইহা আর্জেন্টিনা তোমার আজব সাগরে পড়েছে। ডনেটস ইহার উপনদী। এবারে নিস্টার 1130 কিলোমিটার দৈর্ঘ্য, বলছে কার্পেথিয়ান উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে এই নদী কৃষ্ণ সাগরে পড়েছে। তাছাড়া ইউরোপের অন্যান্য দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে পো এবং রোন উল্লেখযোগ্য। এবার দেখো আমাদের পো ইতালির বৃহত্তম নদী, ইহা অ্যাড্রিয়াটিক সাগরে পড়েছে। রোন আল্পস পর্বতে উৎপন্ন হয়ে ফ্রান্সের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে পড়েছে। এবার অন্তর্বাহিনী নদী, বলছে ইউরোপের প্রধান অন্তর্বাহিনী নদী হলো ভলগা, উরাল, তেরেক প্রভৃতি। হ্যাঁ, ভলগা 3700 কিলোমিটার। দেখো এর দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি, 3700, সব থেকে বেশি দীর্ঘতম নদী, অথচ অন্তর্বাহিনী নদী। বলছে ভলগা ইউরোপের দীর্ঘতম নদী। ভলগাই পাহাড়ের সেলিজার থেকে উৎপন্ন হয়ে ভলগা কাস্পিয়ান সাগরে গিয়ে পড়েছে। ইহা প্রধান উপনদী হলো ভাতসা, তারপরে তোমার কামা, ওখা, সুরা, সামারা প্রভৃতি। এবার উরাল, এর দৈর্ঘ্য 2535 কিলোমিটার। বলছে উরাল পর্বতের দক্ষিণে উৎপন্ন হয়ে এই নদী কাস্পিয়ান সাগরে পড়েছে, তবে এই নদীর নিম্নাংশ এশিয়া মহাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত। এবার হ্রদ, বলছে ইউরোপে রয়েছে ছোট বড় ক্ষেত্রমানের অসংখ্য হ্রদ, তাই এই মহাদেশকে হ্রদের মহাদেশ বলা হয়। তাহলে দেখো ইউরোপের অপর একটা নাম হচ্ছে হ্রদের মহাদেশ। উত্তরে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে হ্রদের সংখ্যা সবচেয়ে বেশি। ফিনল্যান্ডে রয়েছে 50,000-এরও বেশি হ্রদ, তাই ফিনল্যান্ডকে 10 সহস্র হ্রদের দেশ বলা হয়। উত্তর ইউরোপে ল্যাগোডা, ওনেগা, আল্পস পার্বত্য অঞ্চলে জেনেভা, তারপরে তোমার স্কর্স উল্লেখযোগ্য হ্রদ। তারপরে লাডোকা ইউরোপের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এবার দেখো জলবায়ু সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে নদ নদী সম্পর্কে হলো, এবারে জলবায়ু সম্পর্কে। তাহলে জলবায়ুতে কি বলছে, বলছে ইউরোপের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতির, তবে দক্ষিণ অংশে উষ্ণ নাতিশীতোষ্ণ এবং উত্তরে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে। জলবায়ুগতভাবে তোমার দিক থেকে ইউরোপ কার্যকর্ম এবং বসবাসের শ্রেষ্ঠ অঞ্চল হিসাবে পরিগণিত, অর্থাৎ খুব গরমও নয়, খুব ঠান্ডাও নয়। জলবায়ু নিয়ন্ত্রকগুলি কী কী, বলছে ইউরোপের জলবায়ু নিয়ন্ত্রকগুলি প্রথম হচ্ছে তোমার অক্ষাংশ। বলছে ইউরোপ 35 ডিগ্রি উত্তর থেকে 71 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। তাহলে দেখো 35 ডিগ্রি থেকে 71 ডিগ্রি, এই দেখো এখানে হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি 31 থেকে তোমার 71 ডিগ্রি, এইটাই কিন্তু এখানে তোমার নির্দেশ করছে। পর্বতের অবস্থান, বলছে ইউরোপের দক্ষিণে রয়েছে সুউচ্চ আল্পস পর্বতমালা। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যেহেতু উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ 6.4 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটারে, তাই এই অংশের জলবায়ু শীতল এবং প্রায়ই বরফ পড়ে। 3 নম্বর হচ্ছে সমুদ্রের অবস্থান, বলছে ইউরোপের 3 দিক সমুদ্র বেষ্টিত বলে উপকূল অঞ্চলে জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতি। সমুদ্র থেকে দূরত্ব, বলছে এই মহাদেশের পূর্ব মধ্য অংশ সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত বলে জলবায়ু কিছুটা চরম ভাবাপন্ন প্রকৃতির। তারপর দেখো সমুদ্র স্রোত, বলছে ইউরোপের উত্তর পশ্চিম উপকূল দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় বলে এখানকার উপকূলবর্তী অঞ্চল শীতকালেও বরফমুক্ত থাকে। তুন্দ্রা অঞ্চল অবস্থিত হওয়া সত্ত্বেও নরওয়ে উপকূলে কিন্তু বরফ জমে না। তারপর দেখা আছে বায়ু প্রবাহ, বলছে শীতকালে সমুদ্র অঞ্চল থেকে প্রবাহিত অতি শীতল বায়ুর প্রভাবে ইউরোপের উত্তর অংশে প্রবল তুষারপাত হয়। পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। আবার ফন নামক স্থানীয় বায়ু প্রবাহের ফলে আল্পস পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত এবং তুষারপাত ঘটে। উষ্ণতা, বলছে মধ্য অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের মধ্যে ইউরোপ অবস্থিত হওয়ায় দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতা ক্রমশ কমে। পশ্চিমে আটলান্টিক মহাসাগরের অবস্থান এবং উপকূল বরাবর উষ্ণ সমুদ্র স্রোতের উপস্থিতি এই মহাদেশের উষ্ণতাকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে। এরপর দেখা যাচ্ছে শীতকালে সুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে প্রবাহিত শীতল বায়ুর প্রভাবে সমগ্র ইউরোপ তাপমাত্রা কমে যায়। 0 ডিগ্রি সেলসিয়াস সমুদ্র রেখা ইউরোপের প্রায় মাঝ বরাবর অবস্থান করে। ভূমধ্যসাগরীয় অঞ্চল বরাবর উষ্ণতা থাকে গড়ে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস, তবে উত্তর পশ্চিম উপকূল বরাবর উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। গ্রীষ্মকালে সূর্য দক্ষিণে ভূমধ্যসাগরের নিকটবর্তী অঞ্চলে অবস্থান করে বলে এই সময় সমগ্র ইউরোপে উষ্ণতা বৃদ্ধি পায়। উত্তর অংশে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে তোমার 15 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণে থাকে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো বৃষ্টিপাত। বৃষ্টিপাত বলছে যে ইউরোপের বেশিরভাগ অংশ পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, অর্থাৎ এখানে কিন্তু দেখো এদের যে অক্ষাংশগত বিস্তার তাতে কিন্তু পশ্চিমা বায়ুটাই কিন্তু প্রবাহিত হবে এখানে। হ্যাঁ, তোমার শীতকালে মহাদেশীয় অঞ্চল বেশি শীতল থাকে এবং উত্তর পশ্চিম ইউরোপে গ্রীষ্মকালের তুলনায় ইউরোপে বৃষ্টি হয় প্রধানত গ্রীষ্মকালে। তাহলে এখানে দেখো তোমার ওই ভূমধ্যসাগরের যে জলবায়ু তার প্রভাব এখানে লক্ষ্য করা যাচ্ছে।
বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 75 সেন্টিমিটার। দক্ষিণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকাল শুষ্ক থাকে। বার্ষিক বৃষ্টিপাত তোমার হয় এখানে 75 সেন্টিমিটার। ইউরোপের বেশ কয়েকটি অঞ্চলে বিশেষ করে উত্তর পশ্চিম ইউরোপে মাঝে মধ্যেই ঘূর্ণাবর্তের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ঘটে। শীতকালে ইউরোপের উত্তর অংশে প্রবল তুষারপাত হয়। এবার দেখো জলবায়ু অঞ্চল, বলছে উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতির উপর ভিত্তি করে ইউরোপকে 5টি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়। প্রথম যেটা আছে বলছে পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চল, অর্থাৎ পশ্চিম দিকে যে ভাগটা আছে, অর্থাৎ তোমার ভূমধ্যসাগরের দিকে, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের দিকে যেটা আছে, ভূমধ্যসাগরের দক্ষিণ দিকে অবস্থান করছে, বুঝতে পেরেছো? তাহলে পশ্চিম দিকে আছে কি তোমার আটলান্টিক মহাসাগর। তাহলে এইখানে কি জলবায়ু দেখা হচ্ছে? এ বলছে ইহা শীতল নাতিশীতোষ্ণ ব্রিটিশ জলবায়ু বা সামুদ্রিক জলবায়ু নামেও পরিচিত। অবস্থান হচ্ছে উত্তর পশ্চিম ইউরোপের ব্রিটিশ দ্বীপপুঞ্জ, নরওয়ে, হল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, ফ্রান্স প্রভৃতি এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। বৈশিষ্ট্য কি বলছে? এখানে গ্রীষ্মকাল তুলনামূলকভাবে উষ্ণ 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, শীতকাল বেশ শীতল 5 ডিগ্রি সেলসিয়াস। উপকূল বরাবর উষ্ণ সমুদ্র স্রোতের উপস্থিতির জন্য উষ্ণতা হিমাঙ্কের নিচে নামে না। প্রায় সারা বছর ধরে বৃষ্টি হলেও শীতকালে বৃষ্টির পরিমাণ বেশি, 100 থেকে 150 সেন্টিমিটার। মাঝে মাঝে ঘূর্ণবাতের প্রভাবে এখানে প্রবল বৃষ্টিপাত হয়। এবার দেখো মহাদেশীয় জলবায়ু। মহাদেশীয় জলবায়ু বলছে ইউরোপের মধ্য এবং পূর্বাংশ তোমার এবং ইউক্রেন মহাদেশীয় জলবায়ুর অন্তর্গত। বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে যে সমুদ্র থেকে দূরে মহাদেশের অবস্থানে অভ্যন্তরে অবস্থানের জন্য এই অঞ্চলের জলবায়ু চরমভাবাপন্ন, অর্থাৎ গ্রীষ্মকালে বেশ উষ্ণ, শীতকালে বেশ শীতল। 2 হচ্ছে তাপমাত্রা কোনো কোনো অংশে হিমাঙ্কের নিচে নেমে যায়। 3 হচ্ছে এখানে বৃষ্টিপাত মাঝারি, 50 সেন্টিমিটারের অধিকাংশ ক্ষেত্রে বৃষ্টিপাত ঘটে গ্রীষ্মকালে। অর্থাৎ ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল বলছে অবস্থান হচ্ছে দক্ষিণে ভূমধ্যসাগরের নিকটবর্তী স্পেন, ফ্রান্স, তারপর তোমার ক্রোয়েশিয়া, গ্রিস প্রভৃতি দেশে এই জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য কি? এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো শুষ্ক গ্রীষ্মকাল, আর্দ্র শীতকাল, প্রায় সারা বছর নাতিশীতোষ্ণ অবস্থা বজায় থাকে। শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত 75 সেন্টিমিটার হয়ে থাকে। দেখো তৈগা জলবায়ু, অর্থাৎ তোমার মেরু অঞ্চলের যে জলবায়ু দেখতে পাওয়া যায়, বলছে যে অবস্থান হচ্ছে 50 ডিগ্রি উত্তর অক্ষরেখার উত্তরে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, রাশিয়ার কিছু অংশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। প্রধানত উত্তর মেরুবৃত্তের কাছাকাছি এই জলবায়ু পরিলক্ষিত হয় বলে ইহা উপমেরু জলবায়ু নামেও পরিচিত। বৈশিষ্ট্য কি? এখানে গ্রীষ্মকাল কিছুটা উষ্ণ, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস, তবে দৈর্ঘ্য মাত্র 4 থেকে 5 মাস। শীতকাল প্রচণ্ড শীত এবং দৈর্ঘ্য বেশি, প্রায় 7 থেকে 8 মাস। শীতকালে অধিকাংশ সময়ে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। 4 হচ্ছে বৃষ্টিপাতের অধিকাংশ ক্ষেত্রে গ্রীষ্মকালে ঘটে, শীতকালে প্রবল তুষারপাত হয়ে থাকে। এরপর তুন্দ্রা জলবায়ু, অর্থাৎ তোমার তৈগার নিচে যেটা আছে সেটা তুন্দ্রা জলবায়ু, যেটা পাইন বা সাইবেরীয় জলবায়ু যেটাকে বলছে। দেখো এখানে কি বলছে, তৈগাটা হচ্ছে তোমার সাইবেরীয় জলবায়ু, আমি ভুল বললাম। তুন্দ্রাটা হচ্ছে মেরু জলবায়ু। বলছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়ার একেবারে উত্তর অংশটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু বা মেরু অঞ্চলের জলবায়ুটাকে তুন্দ্রা জলবায়ু বলছে। বৈশিষ্ট্য কি? এখানে 8 থেকে 9 মাস শীতকাল বিরাজ করে। দেখো তুন্দ্রা তৈগার মধ্যে পার্থক্য হচ্ছে তুন্দ্রা অঞ্চলে বৃষ্টিপাত একেবারেই হয় না, অর্থাৎ এখানে তুষারপাত হয়, আর তৈগাতে কিন্তু সামান্য বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়ে থাকে। এই হচ্ছে ব্যাপার। দেখো 8 থেকে 9 মাস শীতকালে বিরাজ করে। শীতকালে এখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করে এবং প্রবল তুষারপাত হয়, অর্থাৎ এখানে তোমার কি হচ্ছে, তোমার বৃষ্টিপাত হচ্ছে, এখানে তুষারপাত হচ্ছে। গ্রীষ্মকালেও এখানে শীতল, প্রায় 8 মাস ধরে এই অঞ্চলে তুষারাবৃত থাকে। অত্যন্ত বৃষ্টি এবং সারা বছর তুষারাবৃত থাকে বলে একে শীতল মরুভূমি নামে পরিচিত। এবার দেখো ইউরোপের স্বাভাবিক উদ্ভিদ। তাহলে জলবায়ু অঞ্চল যেমন আমাদের ওই কতগুলো ভাগে, প্রায় 5টা ভাগে ভাগ করা হচ্ছে, স্বাভাবিক উদ্ভিদকেও কিন্তু সেই 5টা ভাগেই ভাগ করা হবে। বলছে জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতির তারতম্য। ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বনভূমি গড়ে উঠলেও জমির ওপরে জনসংখ্যার চাপ খুব বেশি এবং দ্রুত কৃষি এবং শিল্পের প্রসারের কারণে অধিকাংশ বনভূমি বিলুপ্ত হয়েছে। বেশিরভাগ অঞ্চলে নতুন করে বনভূমি পুনঃস্থাপন করা হয়েছে। স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি অনুসারে ইউরোপকে 5টি উদ্ভিদ অঞ্চলে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে তুন্দ্রা মানে তোমার একেবারে শীতল যেটা, অর্থাৎ মেরু অঞ্চলে। বলছে ইউরোপের একেবারে উত্তরে মেরুবৃত্ত অঞ্চলে বরাবর তুন্দ্রা জলবায়ু অঞ্চলে এই উদ্ভিদ গড়ে উঠেছে। বৈশিষ্ট্য কি? প্রায় 7 থেকে 8 মাস বরফে ঢাকা থাকে, কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। 2 হচ্ছে নাতিদীর্ঘ 3 থেকে 4 মাস গ্রীষ্মকালে শৈবাল, লিচেন, গুল্ম জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ দেখতে পাওয়া যায়। 3 হচ্ছে এই উদ্ভিদগুলি জীবনকাল 3 থেকে 4 মাস। 4 হচ্ছে দক্ষিণ অংশে বিক্ষিপ্তভাবে বার্চ এবং উইলো গাছ দেখা যায়। এরপর দেখো তৈগা বনভূমি, অর্থাৎ তোমার সাইবেরিয়া বনভূমি, এটা সরলবর্গীয় বনভূমি নামেও পরিচিত। তাহলে তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার উত্তর অংশে তৈগা বনভূমি দেখা যায়। পৃথিবীর বৃহত্তম সাইবেরিয়া, দেখো সাইবেরিয়া বা তৈগা বনভূমির পশ্চিম অংশ ইউরোপের অন্তর্গত। এই বনভূমি সরলবর্গীয় জাতীয় উদ্ভিদ হচ্ছে তোমার স্প্রুস, পাইন, লার্চ, ফার, বার্চ, অলডার, রোয়ান প্রভৃতি এখানকার প্রধান উদ্ভিদ। নরম কাঠের বনভূমি
বনভূমি হওয়ায় আসবাবপত্র, কাগজ, কাষ্ঠমণ্ড প্রভৃতি উৎপাদনের জন্য এই বনভূমি বিখ্যাত। এই উদ্ভিদের বৈশিষ্ট্য কি? গাছগুলি শঙ্কু আকৃতি বিশিষ্ট, অধিকাংশ উদ্ভিদ চিরহরিত প্রকৃতির এবং গাছের পাতাগুলো হচ্ছে সুচালো। এবার দেখো মিশ্র বনভূমি, বলছে এই বনভূমি নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য নামে পরিচিত। ইউরোপের উত্তর পশ্চিম অংশে সরলবর্গীয় নরম কাঠের বনভূমির সঙ্গে শক্ত কাঠের পর্ণমোচী উদ্ভিদ একই সাথে জন্মায়, তাই ইহা মিশ্র প্রকৃতির। উদ্ভিদ হচ্ছে ওক, অ্যাশ, ম্যাপল, বার্চ, পপলার, অলডার, উইলো প্রভৃতি হচ্ছে তোমার প্রধান উদ্ভিদ। বৈশিষ্ট্য কি? অধিকাংশ গাছ তুষারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শীতের আগে শরৎকালে সমস্ত পাতা ঝরিয়ে ফেলে। 2 হচ্ছে কৃষি সম্প্রসারণের ফলে এই অঞ্চলে অধিকাংশ বনভূমি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। 3 নম্বর হচ্ছে বেশ কয়েকটি অঞ্চলে বিশেষ করে নরওয়ে ও সুইডেনের দক্ষিণ অংশে বাণিজ্যিকভাবে সরলবর্গীয় উদ্ভিদ লাগানো হয়েছে। দেখো নরওয়ে এবং সুইডেনের অর্থনীতির বনভূমির গুরুত্ব খুব বেশি, তাই কাগজ এবং কাষ্ঠমণ্ড উৎপাদনে উপযোগী সরলবর্গীয় জাতীয় উদ্ভিদ এখানে বাণিজ্যিকভাবে লাগানো হচ্ছে। এবার ভূমধ্যসাগরীয় অরণ্য, হচ্ছে দক্ষিণে ভূমধ্যসাগরের তীরবর্তী ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এই উদ্ভিদ দেখা যায়। উদ্ভিদ হচ্ছে জলপাই, ডুমুর, ওক, সিডার এবং বিভিন্ন ঝোপঝাড় গুল্ম জাতীয় উদ্ভিদ। বৈশিষ্ট্য এখানে শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল কারণে এখানে উদ্ভিদ ঝোপ এবং গুল্ম জাতীয়, দুর্মজ শিকড় দীর্ঘ, গাছের ছাল পুরু এবং কক জাতীয়। এবার দেখো স্টেপ তৃণভূমি অঞ্চল, বলছে ইউরোপের মধ্য এবং পূর্বাংশ, ইউক্রেন এবং কৃষ্ণ ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চলে তোমার স্বল্প বৃষ্টিপাত এবং অধিক উষ্ণতার কারণে খুব বেশি উদ্ভিদ জন্মাতে পারে না। সমগ্র অঞ্চল তৃণভূমি দিয়ে ঢাকা। রাশিয়া ও ইউক্রেনে ইহাই স্টেপ নামে পরিচিত। উদ্ভিদ 2-1টি স্থানে ওক, ম্যাপল, এলম প্রভৃতি উদ্ভিদ জন্মায়। বৈশিষ্ট্য, তবে বর্তমানে স্টেপ অঞ্চলের অধিকাংশ স্থানই কৃষিক্ষেত্রে পরিণত করা হয়েছে। ইউরেশিয়ার স্টেপ অঞ্চল হলো বর্তমানে পৃথিবীর বৃহত্তম কৃষি ভাণ্ডার। তাহলে এখানে কিন্তু এখন বর্তমানে খুব বেশি তোমার কৃষিকাজ হয়ে থাকে। দেখো স্টেপ অঞ্চল বলছে নাতিশীতোষ্ণ মণ্ডলে ক্ষুদ্র ক্ষুদ্র তৃণযুক্ত মৃদু ঢাল সমতল ভাগকে স্টেপ বলা হয়। রাশিয়ার এর নাম স্টেপ হলেও উত্তর আমেরিকায় ইহা প্রেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, আফ্রিকায় ভেল্ট এবং অস্ট্রেলিয়ায় ডাউন্স। তাহলে স্টেপ হচ্ছে তোমার তৃণভূমি অঞ্চল, বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের ইউরোপে যে তৃণভূমিটা সেটাকে স্টেপ বলছে, এবং সেখানে কিন্তু তোমার ওই পশুপালনটা কিন্তু বেশি হয়ে থাকে তৃণভূমির জন্য। এবার দেখো কয়েকটি বিশেষ অঞ্চল এই ইউরোপের মধ্যে, সেটা প্রথম হচ্ছে লন্ডন অববাহিকা, যেখানে তোমার আমাদের লন্ডন অর্থাৎ আমাদের যে ইংরেজরা যে আমাদের এখানে ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী, তো সেটা হচ্ছে লন্ডন। এই লন্ডন সম্পর্কে তাহলে আমরা একটু জানবো। যে ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী এবং পৃথিবী বিখ্যাত মহানগর লন্ডনকে কেন্দ্র করে বিস্তৃত বলে এই অববাহিকা লন্ডন অববাহিকা নামে পরিচিত। এই লন্ডন অববাহিকা কোন নদীর তীরে আছে গো? টেমস নদীর তীরে, ঠিক আছে? তাহলে অবস্থান এবং পরিসীমা, ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব মোহনা থেকে 65 কিলোমিটার অভ্যন্তরে টেমস নদীর উভয় পাশে লন্ডন অববাহিকা 51 থেকে 52 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 1 ডিগ্রি 30 মিনিট পশ্চিম থেকে 1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। তাহলে 1 ডিগ্রি মানে ওই যে তোমার আমাদের যে গ্রিনিচ শহরটা আছে 0 ডিগ্রিতে, এই দেখো এখানে, এবং তোমার লন্ডনটা 1 ডিগ্রিতে অবস্থান করছে, অর্থাৎ 11 কিলোমিটার দূরে। 1 ডিগ্রি মানে তোমার ওইরকম 11 কিলোমিটার। লন্ডন অববাহিকার উত্তরে রয়েছে তোমার চিলটাউন উচ্চভূমি, পূর্বে আছে উত্তর সাগর, দক্ষিণে আছে ডাউন্স উচ্চভূমি এবং পশ্চিমে আছে রিডিং শহর। লন্ডন অববাহিকার ক্ষেত্রমান 7,750 বর্গ কিলোমিটার, ঠিক আছে? ভূপ্রকৃতি, ওই যে ফানেল আকৃতির লন্ডন অববাহিকা মূলত ভঙ্গিল পর্বতের অধোভঙ্গে অবস্থিত সমভূমি। গড় উচ্চতা 150 মিটার। প্রাচীনকালে উত্তরের চিলটার্ড উচ্চভূমি এবং দক্ষিণের ডাউন্স উচ্চভূমির মধ্যবর্তী অংশ ভূ আন্দোলনে বসে গিয়ে অধোভঙ্গের সৃষ্টি হয়, এবং পরবর্তী যুগে টেমস ও তার উপনদী সমূহ নুড়ি, কাকড়, বালি প্রভৃতি সঞ্চয় করে এই সমভূমির সৃষ্টি করে। লন্ডন অববাহিকার উচ্চতা মধ্যভাগ থেকে উত্তর দক্ষিণে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এই অববাহিকার আকৃতি অনেকটা সরার মতো। এই অববাহিকার বরাবর বেশ কয়েকটি অনুচ্চ টিলা রয়েছে, যেমন কর্ণ হিল, টাওয়ার হিল, টেলিগ্রাফ হিল প্রভৃতি। দেখো এই ছবিটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই ছবিটা থেকে কিন্তু অনেকটাই কিন্তু বুঝতে পারা যাবে। এবার দেখো নদ নদী, বলছে টেমস এই অববাহিকা প্রধান নদী। হ্যাঁ, কটওয়াল্ড পাহাড়ে উৎপন্ন হয়ে টেমস হোয়াইট হর্স এবং চিলটান পর্বতের মধ্য দিয়ে লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে, উত্তর সাগরে পড়েছে। প্রধান উপনদী কেনেট রিডিং শহরের নিকটে টেমসের সঙ্গে মিলিত হয়েছে। অন্যান্য উপনদী হলো লি, স্মল, প্যাং প্রভৃতি। এবার জলবায়ু, লন্ডন অববাহিকা শীতল নাতিশীতোষ্ণ পশ্চিম উপকূলীয় বা ব্রিটিশ জলবায়ুর অন্তর্গত। প্রায় প্রতিদিন বৃষ্টি, মেঘে ঢাকা আকাশ, শীতল স্যাঁতস্যাঁতে আবহাওয়া লন্ডন অববাহিকা জলবায়ুর বৈশিষ্ট্য। এখানে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালের মধ্যাহ্নে উষ্ণতা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। এই অঞ্চলের পার্শ্ববর্তী সমুদ্র দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় বলে শীতকালে উষ্ণতা খুব কমে না। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 60 থেকে
সেন্টিমিটার। এখানে গ্রীষ্মকালে থেকে শীতকালে বৃষ্টির পরিমাণ বেশি, শীতকালে প্রায়ই তুষারপাত হয়। এবারে মৃত্তিকা হচ্ছে লন্ডন অববাহিকার বিভিন্ন অঞ্চলে মৃত্তিকা স্তর রয়েছে। টেমস নদীর মোহনা নিকট এঁটেল মাটি, মধ্যভাগে পলি মাটি এবং পশ্চিমে পর্জল জাতীয় মৃত্তিকা দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদ লন্ডন অববাহিকার নাতিশীতোষ্ণ পর্ণমোচী এবং মিশ্র অরণ্য গড়ে উঠেছে। ওক, বার্চ, অ্যাশ, লগ, পাইন হলো প্রধান উদ্ভিদ। কৃষি, শিল্প ও শহরের বিস্তারের জন্য অরণ্য এখানে ধীরে ধীরে ধ্বংস হয়েছে। কোনো কোনো জায়গায় পাইন ফারের বনভূমি গড়ে তোলা হয়েছে। কৃষি ব্যবস্থা হচ্ছে অনুর্বর মৃত্তিকা, শীতল জলবায়ু হওয়া সত্ত্বেও এই অঞ্চল কৃষিকাজকে বেশ উন্নত। এই অঞ্চলের কৃষিকে 3 ভাগে ভাগ করা হয়: খাদ্যশস্য উৎপাদন, ফল ফুল উৎপাদন এবং মিশ্র কৃষি। যে খাদ্যশস্য, এবার দেখো ডায়েরি এবং পশু ডায়েরি, পোলট্রি, মৎস্য আহরণ বলছে এখানে প্রচুর পরিমাণে পশু খাদ্য উৎপন্ন হয় বলে বাণিজ্যিকভাবে গরু, মেষ, শূকর পালন করা হয়। এই মহানগরের চাহিদা মেটানোর জন্য ইহার নিকটবর্তী অঞ্চলে অসংখ্য পোলট্রি ফার্ম গড়ে তোলা হয়েছে। এখানে ডায়েরি শিল্প বা দুগ্ধ শিল্পও বেশ উন্নত। নিকটবর্তী উত্তর সাগর থেকে প্রচুর মাছ ধরা হয়। এবার শিল্প হচ্ছে লন্ডন অববাহিকা অঞ্চলে খনিজ সম্পদ পাওয়া না গেলেও লন্ডন সমগ্র ব্রিটিশ যুক্তরাজ্যের প্রশাসনিক কেন্দ্র হওয়ায় এখানে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে। এখানে ভারী শিল্প থেকে হালকা শিল্পের প্রাধান্য বেশি। শিল্পোন্নয়নের কারণগুলি হলো অতীতে সারা পৃথিবীব্যাপী ইংল্যান্ডের সাম্রাজ্য বিস্তার, 2 হচ্ছে শিল্প বিপ্লবের প্রভাব, 3 নম্বর হচ্ছে পেনাইন অঞ্চলের কয়লা, লন্ডন বন্দরের মাধ্যমে কাঁচামাল আমদানি এবং শিল্পজাত দ্রব্য রপ্তানি, 5 হচ্ছে উন্নত প্রযুক্তির উদ্ভাবন, 6 হচ্ছে দক্ষ শ্রমিক এবং বিশাল চাহিদা। দেখো যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, হালকা এবং মাঝারি ইঞ্জিনিয়ারিং দ্রব্য, মোটর গাড়ি, আসবাবপত্র, কাগজ, সুতিবস্ত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি, ইলেকট্রনিক দ্রব্য, খাদ্য প্রক্রিয়াকরণ প্রভৃতি এখানকার প্রধান শিল্প। পর্যটন শিল্প এখানে বেশ উন্নত, অর্থাৎ বাইরে থেকে মানুষজন কিন্তু এখানে তোমার ঘুরতে আসে। বিশেষ শিল্পকেন্দ্র হচ্ছে লন্ডন মহানগরের শহরতলি বিভিন্ন শিল্পের জন্য বিখ্যাত। হ্যামেল হাম্পস্টেডে বিমান, লুটন ও ডাগেনহামে মোটর গাড়ি, রিডিং শহরে বিস্কুট এবং খাদ্য প্রক্রিয়াকরণ, রিডিং নিউবেরিতে মোটরের যন্ত্রাংশ, বৈদ্যুতিক ও কৃষি যন্ত্রপাতি, গিলফোর্ডে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। দেখো শিল্প কেন্দ্রগুলির সমস্যা হচ্ছে ব্রিটেনের উপনিবেশগুলি হাতছাড়া হওয়ার ফলে এখানকার শিল্পদ্রব্যের চাহিদা হ্রাস পেয়েছে। তাহলে দেখো যখন এদের উপনিবেশ ছিল তখন সব জায়গাতে কিন্তু নিজেদের শিল্পজাত দ্রব্য এরা বিক্রি করেছে। এখন উপনিবেশ হাতছাড়া হয়ে গেছে, তার চাহিদাও কমে গেছে। 2 হচ্ছে প্রাচীন শিল্পাঞ্চল হওয়ায় এখানে শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো কিন্তু বেশ পুরনো। 3 হচ্ছে যন্ত্রপাতি, কাগজ, রাসায়নিক প্রভৃতি শিল্পের গুরুত্ব হ্রাস পেয়েছে। পরিবহন ব্যবস্থা হচ্ছে লন্ডন অববাহিকার পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। লন্ডন শহর থেকে সড়ক, রেল বিভিন্ন দিকে বিস্তৃত। লন্ডন গুরুত্বপূর্ণ নদী বন্দর এবং হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর। লন্ডন শহর সুড়ঙ্গ পথে ইউরোপের সঙ্গে যুক্ত হয়েছে। শহর হচ্ছে লন্ডন টেমস নদীর মোহনা থেকে 65 কিলোমিটার ভিতরে অবস্থিত। লন্ডন এখানকার প্রধান শহর, বাণিজ্য কেন্দ্র। লন্ডন সমগ্র ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধান, ইউরোপের দ্বিতীয় বৃহত্তম শহর। 2005 সালে লন্ডনের জনসংখ্যা ছিল 75 লক্ষ। ইহা ইংল্যান্ডের যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রস্থল। হিথ্রো পৃথিবীর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর। লন্ডন বন্দর পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ পুনঃরপ্তানি বন্দর। এই শহরের উপকণ্ঠে আছে গ্রিনিচ মানমন্দির। লন্ডন অববাহিকার অন্যান্য শহরগুলি হলো লুটন, রিডিং, অক্সফোর্ড, গিলফোর্ড প্রভৃতি। এবার দেখো রুড শিল্পাঞ্চল। তাহলে জার্মানির রুড, আমাদের যে দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় ঠিক তেমনি তোমার ইউরোপে এই রুড শিল্পাঞ্চলটা কিন্তু জার্মানিতে গড়ে উঠেছে। তাহলে দেখো রুড জার্মানি তথা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। কেবলমাত্র কয়লার উপর ভিত্তি করে সুবিখ্যাত এই শিল্পাঞ্চল গড়ে উঠেছে। জার্মানির মোট শিল্পজাত দ্রব্যের প্রায় 40% এখানে উৎপন্ন হয়। রাইনের উপনদী রুড তোমার বরাবর এই শিল্পাঞ্চল গড়ে উঠেছে বলে ইহা রুড শিল্পাঞ্চল নামে পরিচিত। এবার দেখো এই রুড শিল্পাঞ্চলের পরিসীমা হচ্ছে উত্তরে লিপা নদী, পূর্বে তোমার সোয়ারল্যান্ড উচ্চভূমি, দক্ষিণে রুড নদী, পশ্চিমে রাইন নদী তোমার এখানে রয়েছে। ভূপ্রকৃতি কি? এই অঞ্চলের ভূপ্রকৃতি সমতল, হিমবাহ এবং জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে এই অঞ্চল গঠিত। হিমযুগে এখানে হিমবাহ বাহিত মোরেন সঞ্চিত হয়। পরবর্তীকালে নদীবাহিত পলি মাটি মোরেন স্তরের উপর সঞ্চিত হয়ে এই সমভূমি গঠিত হয়েছে। সমগ্র ভূভাগের গড় উচ্চতা 240 মিটার। ইহা পূর্ব থেকে পশ্চিম দিকে ঢালু। নদ নদী হচ্ছে রাইন এই অঞ্চলের প্রধান নদী। সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমে উৎপন্ন হয়ে রাইন কোলন শহরের কাছে রুড অঞ্চলে প্রবেশ করেছে। রাইনের ডান তীরের উপনদী রুড ও লিপে এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। জলবায়ু হচ্ছে মহাদেশের অভ্যন্তরে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু কিছুটা চরম ভাবাপন্ন শীতল মহাদেশের প্রকৃতি। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 19 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 2 ডিগ্রি সেলসিয়াস। বাৎসরিক উষ্ণতার পার্থক্য এখানে প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে প্রায় উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। পশ্চিম বায়ুর প্রভাবে এখানে বছরে 65 থেকে 80 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। শীতকালে মাঝে মাঝে তুষারপাত হয়। মৃত্তিকা হচ্ছে এখানে বিভিন্ন প্রকার মৃত্তিকা দেখা যায়। উত্তর পূর্বে পর্জল, দক্ষিণে চার্নোজেম, নদী উপত্যকায় নদীবাহিত পলি মৃত্তিকা রয়েছে।
এছাড়া অপেক্ষাকৃত উচ্চভূমি হিমবাহিত মোরেন স্তর দিয়ে গঠিত। স্বাভাবিক উদ্ভিদ, রুড অঞ্চলে 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। নাতিশীতোষ্ণ পর্ণমোচী যেমন ওক, বার্চ, এলব। নাতিশীতোষ্ণ চিরহরিৎ যেমন পাইন, ফার। তৃণভূমি, 3 নম্বর হচ্ছে তৃণভূমি। অধিক মাত্রায় শিল্পায়নের জন্য দূষণের প্রভাবে এই অঞ্চলের অধিকাংশ বনভূমি ধ্বংস হয়েছে। কৃষিকাজ এবং পশুপালন বলছে উর্বর চারনজেম এবং পলিমৃত্তিকার উপস্থিতি এবং জলসেচ ব্যবস্থার প্রসারের কারণে এখানে উন্নত পদ্ধতিতে মিশ্র কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। গম, বার্লি, বিট, ভুট্টা, ওট, আলু, পশুখাদ্য এখানকার প্রধান উৎপাদিত ফসল। ঘন জনবসতিপূর্ণ শহরগুলির চাহিদা পূরণের জন্য এখানে বিভিন্ন শাকসবজি, ফল, ফুলের চাহিদা চাষ করা হয়। তৃণমূল ভূমিগুলিতে গরু, ভেড়া, শূকর পালিত হয়। পোলট্রি এবং ডায়েরি এখানে বিখ্যাত। তবে সমগ্র অঞ্চলের অর্থনীতিতে কৃষিকাজ তত বেশি গুরুত্বপূর্ণ নয়। এবার খনিজ সম্পদ বলছে বিভিন্ন প্রকার খনিজ সম্পদ এখানে পাওয়া গেলেও কয়লা এখানকার প্রধান উত্তোলিত খনিজ সম্পদ। এখানে অতি উচ্চ মানের অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস জাতীয় কয়লা সঞ্চিত রয়েছে। সমগ্র জার্মানির 70% কয়লায় এখানে উত্তোলিত হয়। এরপর দেখো রুড লিপে নদীর অববাহিকা ওয়েস্টফেলিয়া এখানকার প্রধান কয়লা খনি। প্রতি বছর এখান থেকে প্রায় 250 কোটি টন কয়লা উত্তোলিত হয়। শিল্প বলছে রুড শিল্পাঞ্চল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। নিকটবর্তী কয়লা খনি উচ্চমানের কয়লা বিদেশ থেকে আমদানি করা অন্যান্য কাঁচামালের উপর ভিত্তি করে এখানে লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং, কয়লা ভিত্তিক বিভিন্ন রকম শিল্প গড়ে উঠেছে। এই দেখো তোমার রুড শিল্পাঞ্চলের এটা হচ্ছে চিত্র। এবার রুড শিল্পাঞ্চলে তোমার গড়ে ওঠার কারণ কি? প্রথম হচ্ছে কয়লা। হ্যাঁ, ওয়েস্টফেলিয়া অঞ্চলের অতি উন্নত মানের কয়লা। 2 নম্বর হচ্ছে আকরিক লোহা। জলপথ এবং রেলপথের মাধ্যমে সুলভে ফ্রান্স, সুইডেন, স্পেন, লুক্সেমবার্গ প্রভৃতি দেশ থেকে আকরিক লোহা আমদানি করা হয়। অন্যান্য খনিজ হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশ থেকে ম্যাঙ্গানিজ, ডলোমাইট, বক্সাইট প্রভৃতি খনিজ তোমার আনয়ন করা হয়। উন্নত পরিবহন ব্যবস্থা বলছে এই অঞ্চলে সড়কপথ, জলপথ, রেলপথ ব্যবস্থা উন্নত। রুড অঞ্চলের উত্তরে রয়েছে জার্মানির বিখ্যাত হামবুর্গ বন্দর। দক্ষ শ্রমিক বলছে জার্মানি উন্নত দেশের জনগণের জীবন ধারণের মান অতি উন্নত হওয়ায় শিল্পদ্রব্যের চাহিদা খুব বেশি। 6 নম্বর হচ্ছে ইউরোপের উন্নত দেশসমূহের মাঝখানে অবস্থান। 7 হচ্ছে ধনী ব্যবসায়ীদের মাধ্যমে মূলধন বিনিয়োগ প্রভৃতি এখানকার শিল্পোন্নতিতে সাহায্য করেছে। এর প্রধান প্রধান শিল্প কি আছে দেখো, খনিজ ভিত্তিক শিল্প যেমন কাঁচা লোহা উৎপাদন, লৌহ ইস্পাত, কয়লা উপজাত এবং রাসায়নিক শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে যন্ত্রপাতি এবং বিভিন্ন প্রকার যন্ত্র নির্মাণ। অন্যান্য শিল্প হচ্ছে বস্ত্র বহন, খাদ্য প্রক্রিয়াকরণ, বৈদ্যুতিক এবং বৈদ্যুতিক শিল্প। এর কাঁচা লোহা এবং ইস্পাত উৎপাদন এটা তোমার করা হয়। লৌহ ইস্পাতজাত তোমার, তারপরে কয়লা উপজাত দ্রব্য, রাসায়নিক শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, উন্নত মানের ইস্পাত, সুলভ বিদ্যুৎ, সুলভ শ্রমিকের সাহায্যে এখানে উৎপাদন করা হয়। বস্ত্র বহন শিল্প এখানে তোমার উন্নতি লাভ করেছে। এবং তোমার সব শেষে তোমার এখানে দেখো পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রুড অঞ্চলের পরিবহন ব্যবস্থা বেশ উন্নত। প্রায় প্রতিটি শহরে সড়ক, রেল, জলপথ দ্বারা যুক্ত। এবং শিল্প পণ্য পরিবহনের জন্য দক্ষিণ রাইন্স তোমার হার্টে তোমার ডটমুন্ড খাল এবং উত্তরে লিপে খাল কাটা হয়েছে। তাছাড়া রাইন এবং রুড নদী জলপথে হিসাবে ব্যবহৃত হয়। জলপথে শিল্পদ্রব্য পরিবাহিত হয় বলে খরচ কিন্তু অনেক কম। জনসংখ্যা বলছে শিল্পের উন্নতির জন্য রুড অঞ্চলে ঘনবসতিপূর্ণ। 2000 সালে সমগ্র উত্তর রাইন ওয়েস্টফেলিয়া প্রদেশের জনসংখ্যা ছিল 1,80,00,000, যাদের বেশিরভাগই রুড অঞ্চলে বসবাস করত। শহর বলছে সমগ্র রুড অঞ্চলে প্রায় 23টি ছোট বড় শহর রয়েছে, যেমন কোলন, এসেন, ডুসেলডর্ফ, ডুইসবার্গ প্রভৃতি। এবার দেখো পোল্ডার ভূমি। পোল্ডার ভূমি মানে কি বলতো? সমুদ্রের থেকে যখন ভূমি উদ্ধার করে ব্যবহার করা হয় তখন সেটাকে বলছে পোল্ডার ভূমি। ফিলিপস কোম্পানি এই পোল্ডার ভূমি অঞ্চল থেকেই তোমার নিজেদের সাম্রাজ্য বা নিজেদের কোম্পানিকে অগ্রসর করেছে। তাহলে দেখো পোল্ডার ভূমি বলছে ডাচ শব্দ হতো পোল্ডার করতে হলো সমুদ্র বা নদীগর্ভ থেকে উদ্ধার করা নিচু জমি। নেদারল্যান্ড, হল্যান্ডের উত্তর পশ্চিম খালে বিল, হ্রদ, উপহ্রদ, বালিয়াড়ি নিয়ে গঠিত যে নিচু অঞ্চল আছে তাকেই তোমার পোল্ডার ভূমি বলা হয়। পৃথিবীর মধ্যে একমাত্র নেদারল্যান্ড বৈজ্ঞানিকভাবে সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা জমি নিজস্ব ভূভাগের ক্ষেত্রমান বাড়িয়ে চলেছে। এবার দেখো পোল্ডার ভূমির ভূপ্রকৃতিটা কি বলছে? পোল্ডার ভূমির ভূপ্রকৃতি মসৃণ সমতল প্রকৃতির। কোনো কোনো অংশ সমুদ্র সমতল থেকে 2 থেকে 3 মিটার নিচে অবস্থিত। চক্রাকারে বাঁধ দিয়ে ঘিরে এই অঞ্চলে উদ্ধার করা হয়েছে বলে সমুদ্রের জল অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। অর্থাৎ চারিদিকে সমুদ্র, বাঁধ দিয়ে তার মাঝের ভূমিটাকে তারা ব্যবহার করছে। পোল্ডার ভূমির ইতিহাস বলছে কারিগরি প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিকভাবে সমুদ্র গর্ভ থেকে জমি উদ্ধারের অন্যতম নিদর্শন হচ্ছে পোল্ডার ভূমি। 17শ শতাব্দী থেকেই ডাচরা বেলাভূমিতে বাঁধ দিয়ে কৃষিক্ষেত্র এবং বসতি নির্মাণ শুরু করে।
করেন। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে চক্রবাঁধ নির্মাণ করে দ্রুত পোল্ডার ভূমি সৃষ্টির কাজে চলতে থাকে। 1920 সালের পর থেকে আধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিকভাবে নতুন নতুন পোল্ডার ভূমি সৃষ্টি করা হয়। এখনও পর্যন্ত 6টি বৃহৎ ক্ষেত্রমানের পোল্ডার ভূমি সৃষ্টি করা হয়েছে। এই দেখো, এটা হচ্ছে তোমার পোল্ডার ভূমি, বুঝতে পেরেছো? এখানে তোমার যে পোল্ডার ভূমি, এই দুদিকে দুটো বাঁধ দিয়ে দেওয়া হবে এবং এখানে তোমার পোল্ডার ভূমিটা তোমার ইয়ে হচ্ছে। নেদারল্যান্ডের পোল্ডার ভূমির সৃষ্টি বলছে, পোল্ডার ভূমির সৃষ্টির প্রাথমিক পর্যায়ে জলাভূমি সাগরের অংশ চক্র বাঁধের মাধ্যমে ঘিরে ফেলা হয়। প্রাচীন কালো মাটির বাঁধ নির্মাণ করা হতো, এখন কংক্রিটের বাঁধ নির্মাণ করা হচ্ছে। এই বাঁধের মধ্যেই জলনিকাশি চক্রা খাল থাকে। দ্বিতীয় পর্যায়ে তোমার কি হয়, ঘেরা জলাভূমির অংশ পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলাভূমির নিচে পলি থিতিয়ে জমে গেলে জলাভূমির জল পাম্পের সাহায্যে চক্রাখার মাধ্যমে সমুদ্রে ফেলা হয়। তৃতীয় পর্যায়ে কি করা হয়, ভূমিভাগ শুকিয়ে গেলে জমি লবণমুক্ত করার জন্য 5 থেকে 7 বছর ফেলে রাখা হয়। চতুর্থ পর্যায়ে কি হয়, 5 থেকে 7 বছরে প্রথমে জমিতে হে, ক্লোভার, বার্সিমা প্রভৃতি পশুখাদ্যের চাষ হয় এবং পশুপালন করা হয়। পরে বিট, ওট, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য এবং ফুলের চাষ করা হয়। এইভাবে ভূমি গঠনের জন্য 12 থেকে 15 বছর পরে জমি সম্পূর্ণভাবে কৃষির উপযুক্ত হয়ে থাকে। এবার দেখো, নেদারল্যান্ডে পোল্ডার ভূমি সৃষ্টির জন্য সর্ববৃহৎ জুইডারজি প্রকল্প গ্রহণ করা হয় 1950 সালে। উত্তরের অংশ জুইডার এবং দক্ষিণ অংশ জি প্রকল্প নামে পরিচিত। উত্তরে আইসেলমের সাগর থেকে জমি উদ্ধার প্রকল্পে 30 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করে নেদারল্যান্ডের নুড হল্যান্ড এবং ফ্রান্সেসল্যান্ড প্রদেশ দুটিকে যুক্ত করে। এবার দেখো তোমার কি আছে, বলছে যে নদ নদী, এখানকার নদ নদী কী কী আছে, বলছে রাইন পোলার অঞ্চলের প্রধান নদী। রাইন নদীর নিম্নাংশ এখানে দুটি শাখায় ভাগ হয়েছে, লেক এবং আল নামে উত্তর সাগরে পড়েছে। অন্যান্য নদীগুলি হলো ম্যাস, আইসেল, ভিচে প্রভৃতি। দেখো এখানে এই ছবিটা তোমরা নিতে পারো, ছবিটাতে তোমাদের কিন্তু কাজে লাগবে। দেখো জলবায়ু বলছে, পোল্ডার ভূমি নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু, ব্রিটিশ জলবায়ুর অন্তর্গত। সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ার জন্য মৃদু নাতিশীতোষ্ণ প্রকৃতির। গ্রীষ্মকালে গড় উষ্ণতা 16 ডিগ্রি থেকে শীতকালে তোমার 3 ডিগ্রি। পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর বৃষ্টি হলেও শীতকালে বৃষ্টির পরিমাণ একটু বেশি। বার্ষিক গড় বৃষ্টিপাত 80 সেন্টিমিটার। তারপর দেখো মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ বলছে, পোল্ডার ভূমি পলিমাটি দ্বারা গঠিত। দক্ষিণ অংশে মৃত্তিকার সূক্ষ্ম পলিভাগ বেশি এবং উত্তর অংশে বালির প্রাধান্য বেশি। এখানকার বেশিরভাগ অংশে তৃণভূমি দেখা গেলেও দুটি একটি স্থানে ওক, বার্চ, বীচ প্রভৃতি রয়েছে। কৃষি বলছে, উত্তরের উর্বর মৃত্তিকার প্রভাবে অতি উন্নত পদ্ধতিতে নিবিড়ভাবে কৃষিকাজ করা হয়। উৎপন্ন ফসলগুলি হলো গম, বিট, বার্লি, রাই, ওট, বিভিন্ন শাকসবজি। এই অঞ্চলে টিউলিপ, তারপরে ড্যাফোডিল, গ্যাডিওলি, হাসাইনি জাতীয় ফুল এখানে উৎপন্ন হয়। পোল্ডার অঞ্চলের ফুল, শাকসবজি সারা ইউরোপে রপ্তানি করা হয়। বিভিন্ন ফলও এখানে উৎপন্ন করা হয়। পশুপালন এবং ডায়েরি, পোল্ট্রি এবং মৎস্য আহরণ হচ্ছে। পোল্ডারের উত্তরে গ্রোনিনজেন প্রদেশে রয়েছে বিস্তীর্ণ পশুখাদ্য উপযোগী তৃণভূমি। পোল্ডার ভূমি হে, ক্লোভার, আলফা, বারসিমা প্রভৃতি পশুখাদ্য উৎপাদনে বিখ্যাত। ফলে এখানে অতি উন্নত পদ্ধতিতে গরু, মোষ, ভেড়া প্রতিপালিত হয়। প্রচুর দুগ্ধ প্রদায়ী গরু, মোষ পালনের জন্য এই অঞ্চলের ডেয়ারি বা দুগ্ধ শিল্প বেশ উন্নত। এখানে উৎপাদিত মাখন, পনির, চিজ, গুঁড়ো দুধ বিদেশের বাজারে রপ্তানি করা হয়। ডায়েরির সাথে সাথে বাণিজ্যিকভাবে মুরগি, শূকর পালনের জন্য এখানে অসংখ্য পোলট্রি ফার্ম গড়ে উঠেছে। এবার দেখো খনিজ সম্পদ কী কী আছে। পোল্ডার ভূমিতে উল্লেখযোগ্য খনিজ সম্পদ তেমন পাওয়া যায় না। খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, সামুদ্রিক লবণ সামান্য পরিমাণে বিভিন্ন অংশ থেকে পাওয়া যায়। শিল্প, পোল্ডার অঞ্চলে উল্লেখযোগ্য খনিজ সম্পদ পাওয়া না গেলেও সমুদ্র তীরবর্তী অবস্থান, উন্নত সুলভ যোগাযোগ, সুলভ বিদ্যুতের যোগান, সুদক্ষ শ্রমিকের উপস্থিতির কারণে এখানে রাসায়নিক, পেট্রো রসায়ন, ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ, খাদ্য প্রক্রিয়াকরণ, বস্ত্রবয়ন, বৈদ্যুতিক, ইলেকট্রনিক্স প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। জুয়েলারি শিল্পের জন্য হল্যান্ড পৃথিবী বিখ্যাত। দেখো এই হল্যান্ডটাই হচ্ছে তোমার ফিলিপস কোম্পানির তোমার উৎসস্থল। এবার পরিবহন এবং যোগাযোগ হচ্ছে, পোল্ডার অঞ্চলে জলপথ, সড়কপথ, খালপথ ব্যবস্থা অত্যন্ত উন্নত। চক্রখালগুলি পরিবহনের কাজে ব্যবহৃত হয়। আমস্টারডামে আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দর রয়েছে। প্রধান প্রধান শহর কি আছে বলছে, আমস্টারডাম, তারপরে তোমার রটারডাম, দি হেগ প্রভৃতি। এবার সবশেষে আছে দেখো ইউক্রেন। এটা তোমার হচ্ছে দেখো পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে ইউক্রেন। 1991 খ্রিস্টাব্দে 5 ডিসেম্বর সুপ্রিম সোভিয়েতের ঘোষণার পর ইউক্রেন পৃথক রাষ্ট্রের মর্যাদা পায়। কমনওয়েলথ সোভিয়েত গঠনের জন্য ইউক্রেন ভূমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার তোমার এর সীমা কি আছে বলছে, ইউক্রেনের উত্তরে আছে বেলারুশ ও রাশিয়া, পূর্বে আছে রাশিয়া, দক্ষিণে কৃষ্ণসাগর, মলডোভা এবং তোমার রোমানিয়া, পশ্চিমে পোল্যান্ড এবং স্লোভাকিয়া এবং হাঙ্গেরি। ভূপ্রকৃতি বলছে, দক্ষিণ পশ্চিমে কার্পেথিয়ান উচ্চভূমি থেকে ইউক্রেনের সমগ্র অঞ্চলটির ভূপ্রকৃতি সমতল। হিমযুগে হিমবাহবাহিত মোরেন মৃত্তিকা, পরবর্তীকালে নদীবাহিত পলিমাটি
পরিমাণটি সঞ্চয় কার্যের ফলে তো এই সমভূমি গঠিত হয়েছে। দক্ষিণ পশ্চিমের কোনো কোনো অংশে ক্ষয়জাত উচ্চভূমি দেখা যায়। ইউক্রেনের দক্ষিণ পশ্চিমে কার্পেথিয়ান পর্বতমালা বিস্তৃত। মাউন্ট গোভেরালার এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণের ক্রিমিয়া উচ্চভূমি উপদ্বীপ একটি উচ্চভূমি। নদ নদী বলছে নিপার ইউক্রেনের প্রধান নদী। ইহা ইউরোপের বৃহত্তম নদী। নিপার তো উন্ডাই পাহাড়ের দক্ষিণে উৎপন্ন হয়ে চেরনোবিলের কাছে ইউক্রেনে প্রবেশ করে দক্ষিণমুখী হয়ে কৃষ্ণ সাগরে পড়েছে। এসনা, সোজ, সামারা নিপারের প্রধান উপনদী। এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হল নিস্টার, বাগ, ডোনেটস, প্রাগ প্রভৃতি। প্রতিটি নদী জলসেচ, পরিবহন এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত। জলবায়ু ইউক্রেনের জলবায়ু উপক্রান্তীয় মহাদেশীয় চরমভাবাপন্ন প্রকৃতির। এখানে তোমার গ্রীষ্মকাল বেশ উষ্ণ, শীতকালে প্রবল ঠান্ডা পড়ে। শীতকালীন গড় উষ্ণতা -7°C থেকে -2°C। গ্রীষ্মকালীন উষ্ণতা 17 থেকে 25°C। শীতকালে কার্পেথিয়ান অঞ্চল সমেত অনেক স্থানে বরফ পড়ে। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 60 থেকে 80 সেন্টিমিটার। উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কম। দক্ষিণে ক্রিমিয়া এবং কার্চ উপদ্বীপ অঞ্চলে ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায়। মৃত্তিকা ইউক্রেনের বেশিরভাগ ভূমি অতি উর্বর। কৃষ্ণ মৃত্তিকা 4 নজন দ্বারা গঠিত। নদী উপত্যকায় নদীবাহিত পলিমাটি দেখা যায়। ইউক্রেনের উত্তর এবং দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে বাদামি বর্ণের পর্জল মৃত্তিকা। উদ্ভিদ ইউক্রেনে 3 ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়। উত্তর এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে পাইন, ফার প্রভৃতি সরলবর্গীয় গাছ। মধ্য এবং দক্ষিণ অংশে রয়েছে তোমার ওক, ম্যাপল, উইলো, লার্চ প্রভৃতি নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি স্টেপ নামে পরিচিত প্রভৃতি সম্প্রসারণের কারণে অধিকাংশ অরণ্য এবং তৃণভূমি ধ্বংস করা হয়েছে। কৃষি এবং পশুপালন বলছে ইউক্রেন পৃথিবীর শ্রেষ্ঠ কৃষি উৎপাদক অঞ্চল। বিপুল পরিমাণে ফসল বিশেষত খাদ্যশস্য জন্মায় বলে ইউক্রেনকে পৃথিবীর শস্য ভাণ্ডার বা পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয়। অতি উর্বর 4 নজের মৃত্তিকা, জলসেচ ব্যবস্থার প্রসার, সমতল ভূভাগ, উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারের ফলে এখানে কৃষির সর্বাধিক উন্নতি সম্ভব হয়েছে। ইউক্রেনের কোলখোজ এবং সবখোজ জাতীয় খামারে বৈজ্ঞানিক পদ্ধতিতে গম, জব, ভুট্টা, সূর্যমুখী, আলু, বিট, শাকসবজি, ফলের চাষ হয়। ইউক্রেন গম উৎপাদনে পৃথিবীতে ষষ্ঠ, ভুট্টা উৎপাদনে CIS দেশগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করে। ইউক্রেনের হেক্টর প্রতি গম উৎপাদন খুব বেশি, প্রায় 3100 কিলোগ্রাম। ইউক্রেনের দক্ষিণে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কমলালেবু, আঙ্গুর, বীচ, পিচ প্রভৃতি ফলে চাষ হয়। দক্ষিণ পশ্চিমে কার্পেথিয়ান পার্বত্য অঞ্চল এবং ক্রিমিয়া উচ্চভূমি অঞ্চলে মেষ, গরু, ছাগল প্রতিপালন করা হয়। খনিজ সম্পদ কি আছে? ইউক্রেনে বিভিন্ন ধরনের খনিজ সম্পদের সঞ্চয় রয়েছে। এই অঞ্চলে প্রধান উৎপাদিত খনিজগুলি হলো কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, দস্তা, তামা, নিকেল, টাইটেনিয়াম, খনিজ লবণ, খনিজ তেল প্রভৃতি। দেখো এখানে তোমার ছবিটা তোমরা নিতে পারো। এর শিল্প বলছে কৃষির মতো ইউক্রেন শিল্পেও বেশ উন্নত। প্রচুর পরিমাণে ফসল উৎপাদন, বিভিন্ন খনিজ সম্পদ প্রাপ্তি, উন্নত যোগাযোগ, জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুতের উন্নতি, অধিক চাহিদা এই অঞ্চলে শিল্প বিকাশের মূল কারণ। কি কি শিল্প আছে? প্রথম হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। বলছে ডনেটস অঞ্চলের কয়লা, তারপরে কিভয়রভ এর লোহা, নিপোলপলের ম্যাঙ্গানিজ, নিকেল এবং নিপার নিস্টার নদীর সুলভ জলবিদ্যুৎ পরিবহন ব্যবস্থা এই অঞ্চলকে পৃথিবীর অন্যতম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে পরিণত করেছে। তারপর দেখো যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ারিং শিল্প কী আছে? লৌহ ইস্পাত শিল্পের উন্নতি এবং কৃষি যন্ত্রপাতির ব্যাপক চাহিদার জন্য এই অঞ্চলে যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে উন্নত। ভলগার ট্রাক্টরস, তারপরে জাপোরোঝি এবং ওডেসা কৃষি যন্ত্রপাতি নির্মাণের জন্য বিখ্যাত। এই অঞ্চলের অন্যান্য শিল্পগুলি হলো অ্যালুমিনিয়াম শিল্প, রাসায়নিক শিল্প, চিনি শিল্প, সিমেন্ট শিল্প, রাসায়নিক দ্রব্য প্রস্তুতকরণ প্রভৃতি। ইউক্রেনের অধিকাংশ শিল্পই 4টি অঞ্চলে গড়ে উঠেছে। একটা হচ্ছে ডোনেটস বা ডানবাস অঞ্চল, প্রধান শিল্প হচ্ছে ঢালাই, লোহা এবং ইস্পাত, ট্রাক্টরস প্রভৃতি। নিপার অঞ্চল, যেখানে প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, কৃষি যন্ত্রপাতি। হচ্ছে ক্রিভয়রভ, যেখানে লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট, কৃষি যন্ত্রপাতি এখানকার প্রধান শিল্প। আর হচ্ছে আজব সাগর। এবার দেখো পরিবহন ব্যবস্থাটা সম্পর্কে আমরা আলোচনা করব। পরিবহন ব্যবস্থাটা কীভাবে উন্নত হয়েছে। তাহলে পরিবহন ব্যবস্থা বলছে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। সমগ্র দেশে প্রায় 1,76,000 কিলোমিটার সড়কপথ এবং প্রায় 23,000 কিলোমিটার রেলপথ আছে। নিপার এবং নিস্টার নদী পরিবহনের কাজে ব্যবহৃত হয়। দক্ষিণে কৃষ্ণ সাগরের তীরে ওডেসা বিখ্যাত সামুদ্রিক বন্দর। ইউক্রেনের রাজধানী কিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে। এরপর জনসংখ্যা বলছে ইউক্রেনের জনসংখ্যা 2001 সালে ছিল তোমার 4.65 কোটি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমিটারে 77 জন। প্রধান শহর কি আছে? কিয়েভ, খার্কিভ, নেপ্রো পেট্রাভস্ক ও ওডেসা প্রভৃতি। অন্যান্য শহরগুলি হচ্ছে ডনেটস, তারপরে জাপোরোঝি, ক্রিভয়রভ প্রভৃতি।
তাহলে দেখো আমি মোটামুটি ইউরোপ সম্পর্কে যতটা পারলাম তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এটা যদিও অনেক বড় এবং এতটা বড় কিন্তু একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তবুও যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।